স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আসসালামু খবর তোমাদের? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের একজন বান্ধবীর অপারেশন হওয়ার কথা না আজকে? জি স্যার। কি অবস্থা? খোঁজ নিছো? স্যার ৯টার দিকে অপারেশনটা হবে, এখনো হয় নাই। আচ্ছা, ৯টায় হবে রাত? জি স্যার। যাক, হয়ে যাক আল্লাহ আল্লাহ করে ভালভালায়। কালকে তো আমরা একটা গ্যাপ দিলাম পড়াশোনাতে। আজকে থেকে আবার শুরু করি। এখন পড়াশোনার কতদূর, গতি কতদূর? যা কাজ দিছিলাম কাজগুলো কমপ্লিট করছো কিনা? স্যার ওইটা আগেরটা করা হয়েছে লিমিটেশন অ্যাক্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। এই আমাকে এখন ভিডিওতে দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। ভেরি গুড, ঠিক আছে। ওকে, জয়, কি অবস্থা? তোমার প্রোগ্রাম কেমন গেল? স্যার ভালোই গেছে স্যার, আজকে সকালে আসছি। আইসা স্যার কোথায় সারাদিন গেছিলা? শুধু ঘুমাইছি। স্যার এখানেই কোথায় স্যার, গেছিলা? দূরে যাই নাই স্যার, লক্ষ্মীবাজার। ও, লক্ষ্মীবাজার তো কাছেই। জি স্যার। বুঝছি। আমাদের স্যার বিয়েগুলো তো সারারাত্র হয়, এজন্য স্যার প্রবলেম। আর খালাতো বোনের বিয়ে ছিল তো স্যার, ওইভাবে আর কি না গেলেও হয় না। না, বুঝতে পারছি। বিয়েতে খালাতো জয় বোনের গেছে মানে কোনো না কোনো মেয়ে অবশ্যই ডিস্টার্ব করছে। কি হয়েছে? বুঝি না তোমার কথা। বিয়েতে জয় গেছে মানে জয় মনে হয় প্রপোজাল পাইছে বিয়েতে নিশ্চিত। এই জয় প্রপোজাল পাইছো নাকি বিয়ের নতুন? না স্যার। পাও তোমার নাই? সুন্দরী বিয়েনরা তোমাকে নক দেয় নাই জয়? এখন অব্দি নাম্বারটা পায় নাই, নাম্বার পাইলে হয়তো দিবে। আমি নতুন চশমা নিছি, দেখো। লুক এট দিস। স্যার আপনার জি চশমায় স্যার। পাওয়ার কত? -2। আমার চশমার পাওয়ার হচ্ছে -2। আসসালামু আলাইকুম স্যার। স্যার এই চশমার কারণে স্যার চশমার ভয়ে পড়ালেখা করি না। চশমা আছে? চশমা পরো? জি স্যার, আমি চশমা পরি। কত তোমার চশমার পাওয়ার কত? -80 আর একটা হচ্ছে -50। মানে -0.80 জি। আর -0.50, জি। হাফ। বুঝছি। বাট আমি আসলে খুবই আনফরচুনেট বলতে পারো। আমার শুরুই হয়েছে -2 দিয়ে। দ্যাটস ভেরি আনফরচুনেট। মানে তুমি একটু অবাক হতে পারো যে অনেকে -50 দিয়ে শুরু হয়, -25 দিয়ে শুরু হয়। মানে -0.50, -25 দিয়ে শুরু হয়। কিভাবে শুরু হয়? একটু কম দেখতেছে চোখে, দেন তারা ডাক্তার দেখায়, অ্যান্ড দেন তোমার হচ্ছে ডাক্তারে তাদের সাজেস্ট করে চশমা। বাট আমার এমন একটা ফেজ গেছে, আই ডিডন্ট নো যে আমার হচ্ছে চোখে সমস্যা। কিভাবে? এটার কারণ হচ্ছে, মানে আমি সন্ধ্যার আগে বাসায় থেকে বের হতাম না। বুঝছো ব্যাপারটা? আমি নিজেই বুঝতাম না আমি চোখে কম দেখতেছি কিনা। আচ্ছা, এটার পিছনে যুক্তিটা বলি। যুক্তিটা হচ্ছে আমি দূরের জিনিস দেখি না, কাছের জিনিস দেখি। এখন একটা রুম যতটুকু, সেই রুমের কাছের জিনিসগুলা আমি চশমা খুললে দেখতে পাই সবকিছু। লাইক ক্লোজ টু মাই আইজ, যে যেগুলো বই পড়া বা সামথিং লাইক দ্যাট। তো আমি যখনই দূরের জিনিস দেখার চেষ্টা করি, তখনই আমার চোখে প্রবলেমটা বোঝা যায়। তো 6 মাস এমন সময় গেছে, 6 মান্থস, জাস্ট আফটার মাই গ্র্যাজুয়েশন। আমি মাস্টার্স যখন করতেছি, মাস্টার্সের পরে, তখন আমি তোমার হচ্ছে
কি বলে মানে আমি তো বাইরে বেরোতাম না, লাইক আই ওয়াজ কি বলে স্টাক ইন মাই রুম। তো 6 মাস আমি রুমেই ছিলাম বলতে আমি সন্ধ্যার পরে বের হতাম, বের হয়ে আমি ঘুরতাম রাতের দিকে, সন্ধ্যার দিকে শহীদুল্লাহ হলের পুকুর পাড়গুলো এইগুলোতে। তো তখন আমি বুঝতাম না যে আমি দেখতেছি না কিনা, কারণ রাতে তো এমনি মানুষের দূরে দূরে তো তোমার হচ্ছে এমনি কম দেখে। তো হঠাৎ করে মানে আমার কাছে জিনিসটা প্রকট হওয়া শুরু হলো যে আমি আসলে কম দেখতেছি। দেন তারপর ঢাবির আমাদের মেডিকেল সেন্টার যেটা আছে তোমরা ওই ল ডিপার্টমেন্টের পাশেই, ওখানে গেলাম। তো বলতেছে আপনার তো -2, আপনি এতদিন পর্যন্ত ডাক্তার দেখান না কেন? এখন তাকে তো আমি বুঝাইতে পারতেছি না যে আমি কেন দেখাই না। সো এই হলো তাহলে সব মিলিয়ে। 6 মাস যদি একটু ঘর থেকে বের হইতেন দিনের বেলা তাহলে হয়তো বা বুঝতে পারতেন। হ্যাঁ মানে দিনের বেলায় বের হলেও মানে ওইভাবে আমি বুঝতে পারি নাই, যেমন শুক্রবারে নামাজ পড়তে গেছি আমরা, হ্যাঁ পড়াশোনা। জি স্যার। ওকে আচ্ছা, এখন দেখি বেশ অ্যাটেন্ডেন্স আমাদের বেশ ভালো, সবাই অ্যাটেন্ড করছে আজকে। আসপিয়া আসে নাই বিকজ শি ইজ অ্যাডমিটেড টু দ্য হসপিটাল, বাকি সবাই আলহামদুলিল্লাহ আসছে। লাস্ট ক্লাসগুলো থেকে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে প্লিজ বলো। কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, 24 নম্বর সেকশন আমরা পড়ছি না? জি 24 স্যার। 24 পর্যন্ত পড়া হয়েছে। 25 পড়ি নাই না? না স্যার। 25 25 খুবই সোজা। 25 হচ্ছে যে কথাটা বলতেছি সেটা হচ্ছে যে কন্ট্রাক্টস টু সেল প্রপার্টি বাই ওয়ান হু হ্যাজ নো টাইটেল or who is a voluntary settler। ব্যাপারটা হচ্ছে এরকম ব্যক্তি, মানে এমন কোনো ব্যক্তি যদি সাপোজ আমি জয়ের কাছে বিক্রি করতে চাচ্ছি কোনো একটা জিনিস, এখন আমার যদি নিজের কোনো টাইটেল না থাকে জমিতে, ওনারশিপ না থাকে, আমি কি আদৌ বিক্রি করতে পারবো? না স্যার। না না স্যার। পারবো। তোমরা জানো না জিনিসটা। পারবো। কখন পারবো বলো তো? তো ভবিষ্যতে যখন আমার কাছে আসবে সেই সূত্রে। সেটা তো পারি, আরেক জায়গায় পারা যায়। টিপি অ্যাক্ট পড়ছো না তোমরা ভালো করে? তো জি পড়ছি স্যার। স্যার। টিপি অ্যাক্টে অস্টেন্সিবল ওনারের কনসেপ্ট পড়ছো? ও হ্যাঁ স্যার, অস্টেনশিবল ওনারশিপ। পড়ো না এটা? তা পড়ছিলাম এটা স্যার। এই যে এটা অস্টেন্সিবল ওনার। এই যে দেখো, হোয়ার যেখানে উইথ দ্য কনসেন্ট, কনসেন্ট মানে কি সম্মতি নিয়ে, এক্সপ্রেস অর ইমপ্লাইড, সম্মতিটা হতে পারে একদম এক্সপ্রেস অথবা ইমপ্লাইড, অফ দ্য পার্সন ইন্টারেস্টেড ইন দ্য ইমুভেবল প্রপার্টি, মানে মালিকের সম্মতি নিয়ে, the person is ostensible owner of the property and transfers the same for consideration। মানে কি একজন ব্যক্তি যে দেখতে ওনারের মতো হয়ে যাবে এবং মানে আদর্শে ওনার না কিন্তু ওনারের মতো প্রকাশ করবে নিজেকে। the transfer has shall not be voidable on the ground that the transferor was not authorized to make it। তার মানে কি কন্ট্রাক্টটা কি হবে? ভ্যালিড হবে। চুক্তিটা কি হবে? ভ্যালিড হবে। তার যে ওনারশিপ ছিল না, তার যে টাইটেল ছিল না, এই কারণে কি হবে না, পরবর্তীতে সেটাকে বাতিল করার সুযোগ থাকবে না। বুঝছো? এখন তার মানে কি নিজে একজন ওনারও বিক্রি করতে পারে ওনারের পারমিশন নিয়ে, আর একজন ব্যক্তিও তার জমি বিক্রি করতে পারে। এখন কথা হলো 25 নম্বর সেকশনে কি বলতেছে? 25 নম্বর সেকশনে বলতেছে এমন কোনো ব্যক্তি যার ওনারশিপ নাই সে কি তোমার স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট পায় কিনা। মানে আমি মনে করো তোমার কাছে বিক্রি করতেছি জয়, এখন আমি আমার নিজের যদি টাইটেল না থাকে তাহলে কি আমি তোমাকে বাধ্য করতে পারবো কিনা কেনার জন্য? মনে করো তোমাকে আমি জমি দেবো, তুমি আমাকে টাকা দিবা। এখন তুমি 2 দিন পরে বলতেছো আমি টাকা দেবো না, আমি চুক্তি বাস্তবায়ন করব না। এখন আমি কি তোমাকে বাধ্য করতে পারবো কিনা যে না তোমাকে জমি নেয়াই লাগবে? এই ক্ষেত্রে তোমার 25 নম্বর সেকশন অ্যাপ্লাই হয়। দেখো তো কোন কোন ক্ষেত্রে। দেখো, who knowing himself not to have any title to the property has contracted to sell or let the same। মানে আমি জানি যে আমি ওনার না, তারপরেও আমি কি করছি তোমার কাছে বিক্রি করার অথবা লিজ দেওয়ার চুক্তি করছি। তখন আমি কি করতে পারবো না? কোর্টে গিয়ে বলতে পারবো না যে হ্যাঁ আমি তোমাকে মানে জয়কে বলছি, জয়ের কাছে জমি দিছি যেহেতু, বা জমি দেওয়ার কথা বলছি যেহেতু, জয়কে জমি নেয়াই লাগবে, আমাকে টাকা দেয়াই লাগবে। কারণ আলটিমেটলি তো আমি ওনারই না জমিটা, আমি কিভাবে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট পাবো? বুঝছো জয়? স্যার আরেকবার যদি একটু বলতেন। মানে জিনিসটা খুব সিম্পল। আমি নিজে যদি ওনার না
হই আমি। হ্যাঁ জয়, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, দেখো, ইফ আই নো আই এম নট দ্য ওনার অফ দিস ল্যান্ড, সাপোজ এই যে এই এই এটা একটা জমি, এক খণ্ড জমি, এটা এক খণ্ড জমি, ওকে, আমি জানি যে আমি এই জমিটার মালিক না, তারপরেও তোমার সাথে আমি চুক্তি করছি তোমাকে বিক্রি করব। এখন তুমি বলতেছো আমি এই জমি কিনবো না, দুদিন পরে চুক্তি কমপ্লিট হয়ে গেছে মনে করো, লাইক তুমি হচ্ছে আমাকে কি করছো, অ্যাডভান্স করছো, হুম। টাকা অ্যাডভান্স করছো, দুদিন পরে আমরা কি করবো, তুমি বায়না করছো এবং দুদিন পরে আমরা কি বায়না করবো, করছি। সেল ডিড করব। এখন ইন দা মিন টাইম তুমি বলতেছো আমি জমি নেবো না, এখন আমি কি কোর্টে গিয়ে তোমাকে বাধ্য করতে পারি কিনা কেনার জন্য? আমি পারবো না, বিকজ আই এম নট দ্য ওনার অফ দিস প্রপার্টি। বুঝছো? বুঝতে পারছি স্যার। ওকে, তারপরটা দেখো, তারপরটা হচ্ছে এটা দেখো, who previous to entering into the contract has made a settlement of the subject matter of the contract. Who previous to entering into contract, আমি তোমার সাথে চুক্তিতে ঢোকার আগেই has made a settlement though not found on a valuable consideration, মানে সেটেলমেন্ট মানে কি? সেটেলমেন্ট মানে হচ্ছে এই জমিটা আমি যদি আরো অন্য কাউকে দিয়ে দিই, মনে করো জয় আমার সাথে চুক্তি করার আগেই, জয় এবং আমার চুক্তি হওয়ার আগেই আমি হচ্ছে মিমকে, আজমির জাহান মিমকে আমার জমিটা গিফট করে দিতে পারি, সেল করে দিতে পারি, উইল করে দিতে পারি, হোয়াট এভার ইট ইজ। তার মানে কি আমার এবং মিমের চুক্তিটা আগে হয়েছে নাকি আমার আর জয়ের চুক্তিটা আগে হয়েছে বলো তো? স্যার আমার আর আপনার চুক্তিটা আগে হয়েছে। না না না, আমার আর মিমের চুক্তিটা আগে হয়েছে। তোমার সাথে চুক্তি করার আগেই আমি মিমের নামে কি করে দিছি, জমিটা ট্রান্সফার করে দিছি। ও আচ্ছা। এখন আমি তার মানে এখানে ডিফল্টার না? জি স্যার। ডিফল্টার। চুক্তি করে আমি আরেকজনের সাথে চুক্তি করে আবার তোমার সাথে কন্ট্রাক্ট করছি সেম জমি নিয়ে। তাহলে এটা বেসিক কনসেপ্ট কি, এটা কমন সেন্স কি বলে? আমি কি তোমাকে বাধ্য করতে পারবো জমিটা কেনার জন্য? না স্যার। পারবো না, এটা বেসিক জিনিস। মানে এখানেও তো আমি ওনার না, আলটিমেটলি আমি যদি মিমের নামে জমিটা গিফট করে দিই তাহলে ওনার কি হবে, মিম হয়ে যাবে না? তো সেই জমির জন্য কি আমি তোমাকে বাধ্য করতে পারি? পারি না। নো স্যার। ওকে, তো 25 নম্বর সেকশন হচ্ছে এমন কোনো ব্যক্তি যে আসলে জমির অ্যাকচুয়াল ওনার না, সে তোমাকে কখনোই বাধ্য করতে পারবে না। আর 25-এর বি যেটা, এটা হচ্ছে কনফিউজড পারসন। হু, দো, দেখো, হু মানে যে ব্যক্তি, দো হি এন্টার্ড ইনটু দ্য কন্ট্রাক্ট বিলিভিং দ্যাট হি হ্যাড এ গুড টাইটেল টু দ্য প্রপার্টি, মানে এমন কোনো ব্যক্তি যে যখন কন্ট্রাক্টে ঢুকতেছে তখন জানে বা মনে করতেছে যে হ্যাঁ আমি ওনার, কিন্তু পরবর্তীতে যখন জমিটা তোমাকে দেয়ার কথা বা কমপ্লিট করার কথা সেলটা বা লিজটা, তখন টাইটেল তোমাকে পারফেক্টলি ট্রান্সফার করতে পারতেছে না। মানে যখন আমি তোমার সাথে, জয় আর আমি হচ্ছে একটা চুক্তি করছি, কি বলে, জয়কে আমি একটা সেল ডিড দেবো, জমি বিক্রি করব, জয় আমাকে অ্যাডভান্স করছে, আমরা একটা কন্ট্রাক্ট ফর সেল বায়না চুক্তি করছি, এবং 6 মাস পরে বলা হয়েছে 6 মাস পরে আমরা কি করব, চুক্তিটা বাস্তবায়ন করব। যখন আমি চুক্তিতে ঢুকছি তখন আমি কি করতে পারতেছি, আমি আই নিউ দ্যাট আই হ্যাভ এ গুড টাইটেল টু দ্য প্রপার্টি। আমি জানতাম যে এখানে আমার ভালো টাইটেল আছে এবং আমি হচ্ছে জমির ওনার, বা আমি এটা বিলিভ করেই তোমার সাথে কন্ট্রাক্টে ঢুকছি, এখানে আমার কোনো ফ্রড করার ইন্টেনশন ছিল না। ভালো কথা। কিন্তু যখন তোমাকে আমি সেল ডিড করে দিতে যাব 6 মাস পরে, তখন দেখলাম যে আদৌ আমি তোমাকে পারফেক্টলি টাইটেল ট্রান্সফার করতে পারতেছি না, কারণ আমি যে বিশ্বাসের কারণে তোমার হচ্ছে জমিতে মালিকানা হওয়ার কথা ছিল আমার, সেই বিশ্বাসটা আসলে ভ্যালিড না। লাইক আই বিলিভ, উদাহরণ একটা দিই, মনে করো যে আমার বাবা যদি মারা যায় তাহলে সেই জমির মালিক কে, আমি না? জয়, জি স্যার আপনি হবেন। আমি একমাত্র সন্তান, ঠিক আছে, আমি একমাত্র সন্তান, তো আমার বাবা মারা গেলে আমি জমির মালিক। তো 6 মাস আগে কোনো একটা খবর শুনছিলাম, কোনো একটা অ্যাক্সিডেন্টের খবর শুনছিলাম, এবং আমরা কনফার্ম হয়েছিলাম যে আমার বাবা আর পৃথিবীতে নাই। তাহলে আলটিমেটলি অটোমেটিক্যালি জমির মালিক আমি হয়ে যাচ্ছি। সেই বিশ্বাস থেকে আমি তোমার কাছে জমি বিক্রি করার জন্য একটা কন্ট্রাক্ট করছি। কিন্তু 2 মাস পরেই বা 3 মাস পরে আমার বাবা যদি দুনিয়াতে ফেরত আসে, বলতে অ্যাকচুয়ালি হি ওয়াজ নট ডেড, হি ওয়াজ নট ইন অ্যাক্সিডেন্ট, এটা ভুল খবর ছড়াইছিল, তো দুনিয়া পরে ফেরত আসলে আলটিমেটলি আমি ওনার থাকি? সেই তো না। না স্যার। এখন তোমাকে আমি দিতে পারবো? পারবো না। না স্যার। এখন আমি কি তোমাকে বাধ্য করতে পারবো চুক্তি করার জন্য বা বাস্তবায়ন করার জন্য? না। না। পারবো না। এই কথাটাই এখানে বলা হচ্ছে। টোটাল এই যে 25 নম্বর সেকশনে বলা হচ্ছে যে এমন কোন ব্যক্তি, কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে জয়, সেটা হলো যে
এই ক্ষেত্রে আমি অ্যাজ এ ডিফল্টার আমি কিন্তু তোমাকে বাধ্য করতে পারতেছি না, পারতেছি? না, কিন্তু আমি পারবো। কিন্তু তুমি কিন্তু আমাকে বাধ্য করতে পারবা যদি আমি ভ্যালিড টাইটেল অ্যাকোয়ার করতে পারি সামহাউ। 18 হ্যাঁ, নম্বর সেকশনে তোমার রাইট গুলো নিয়ে 18 কথা বলে। 18 অনুযায়ী। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, বুঝে গেল? জি স্যার। ওকে, ঠিক আছে। তো তোমরা বুঝছো সবাই বাকিরা? স্যার তাহলে বিটা তিনটা আর ক্ষেত্রেই তাহলে। আচ্ছা, বিটা হচ্ছে এরকম যে আমি যখন তোমার সাথে চুক্তিটা করছি, কন্ট্রাক্ট ফর সেল করছি, তখন আমার বিশ্বাস ছিল যে আমি জমির মালিক, আমি তোমাকে দিতে পারবো জমিটা। কিন্তু 2 দিন পরে বা 5 দিন পরে বা জমি যখন তোমাকে দেওয়ার কথা, তখন কি আবিষ্কার হচ্ছে যে আমি জমির অ্যাকচুয়াল মালিক না। তাহলে কি আমি তোমাকে বাধ্য করতে পারবো চুক্তিটা বাস্তবায়ন করার জন্য? না পারবো না, স্যার। স্বাভাবিক কথা, পারবো না, কারণ আমি তো জমির মালিক না। 25 নম্বর সেকশনে এই কথাগুলাই বলছে যে আমি জেনে শুনে করতে পারি একবার। 25-এর এতে বলতেছে আমি জেনে শুনে করছি চুক্তি, 25-এর বিতে বলতেছে না তুমি গুড ফেইথে করছো। আর 25-এর সিতে হচ্ছে আমি আগে আরেকজনের কাছে ট্রান্সফার করে দিছি, তারপর তোমার সাথে চুক্তি করছে। এই তিনটা ক্ষেত্রেই আমি তোমাকে বাধ্য করতে পারবো না চুক্তি বাস্তবায়নের জন্য। ঠিক আছে, 26 পড়ার দরকার নেই, 26 ইম্পর্টেন্ট না। এবার আমরা 27 দেখি। বাকিদের কোনো যদি কনফিউশন থাকে একটু বলো প্লিজ 25 নম্বর সেকশন নিয়ে। একটু পানি খাই। ওকে, 27 নম্বর সেকশনে যাওয়ার আগে 27-এর এ আমাদের পড়তে হবে। 27-এর এ নম্বর সেকশন যেটা, এটা একটা মজার বিষয় নিয়ে কথা বলে। লিজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কোথায় অ্যাপ্লিকেবল এটা জয়? লিজের জন্য। আচ্ছা, এখানে দুই পার্টির রাইট নিয়ে কথা বলা আছে। কয় পার্টির? দুই পার্টি। দুই পার্টির রাইট নিয়ে কথা বলা আছে। নরমালি আমরা যদি একটু রেজিস্ট্রেশন একটা দেখি, তোমরা রেজিস্ট্রেশন এক ভালো করে পড়ছো সবাই? স্যার মোটামুটি পড়া হয়েছে, একদম ভালো করে পড়া হয়নি। না স্যার, ওরকম ভাবে করা হয় নাই। কে পড়াই? কোথায় পড়েছিলে তোমরা রেজিস্ট্রেশন এক? কোন ইয়ারে? স্যার আমাদেরকে রেজিস্ট্রেশন একটা আপনি পড়াইছেন লাস্ট সেমিস্টারে। আমি তোমাদের রেজিস্ট্রেশন এক পড়াইছি কি কও? জি স্যার, আরে না, লাস্ট সেমিস্টারে স্যার, সিপিসির সাথে। বাজে কথা স্যার বললো না। সিপিসির সাথে আপনি পড়াইছিলেন আমাদেরকে। কিসের সাথে? টিপির সাথে? সিপিসির সাথে স্যার। সিপিসির সাথে তো আমি পড়াইছিলাম লিমিটেশন এক। স্যার রেজিস্ট্রেশনটাও দেখাইছিলেন একটা দুটো। স্বামী স্যার পড়াইছিল আমাদের। আমি রেজিস্ট্রেশন দেখাই না, আমি হয়তো দু একটা সেকশন দেখাইতে পারি তোমাদের। জি স্যার, মানে হ্যাঁ দুই একটা সেকশন স্যার আর কি বলছেন, বাট আমাদের ওইভাবে স্যার রেজিস্ট্রেশন পড়ানো হয়নি আর কি। আচ্ছা ঠিক আছে, টিপি ঠিক আছে। টিপি পড়ানো আচ্ছা হয়েছিল দেখো, স্যার শুধু। এটা দেখো, হ্যাঁ কোন ব্যাচকে আলাদা ভাবে রেজিস্ট্রেশন এক দেয় এটা নাই দেখো, স্যার। ডকুমেন্টস অফ হুইচ রেজিস্ট্রেশন ইজ কম্পালসারি। কোন কোন ডকুমেন্টের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক? এই যে দেখো, এখানে দেখো, লিজ। যেসব লিজ 1 বছরের মেয়াদের হয়, ইয়ার টু ইয়ার, 1 বছরের জন্য যেসব লিজ গুলো দেওয়া হয়, অর ফর এনি টার্ম এক্সিডিং 1 ইয়ার, অথবা 1 বছরের অধিক যেসব লিজ দেওয়া হয়, অথবা 1 বছরের জন্য যে ক্ষেত্রে রেন্ট রিজার্ভ করে রাখা হয়, মানে 1 বছরের তুমি অ্যাডভান্স করে রাখছো। ইন অল দোজ কেসেস দ্য রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি ফর মেকিং এনি লিজ অফ এনি ইমুভেবল প্রপার্টি। ঠিক আছে জয়? জি স্যার। আচ্ছা, তো তার মানে তুমি যদি তোমার একটা কমার্শিয়াল স্পেস কাউকে লিজ দিবা বা ভাড়া দিবা বা যাই করো না কেন, সেটা যদি 1 বছর মেয়াদি হয়, 1 বছর মেয়াদি তো বোঝো যে তাকে তুমি 1 এক বছরের বছরের জন্য জন্য। লিজ দিলা, তখন তোমাকে সেটা রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু বাড়ি ভাড়া রেজিস্ট্রেশন করা জরুরি না নরমালি, কারণ বাড়ি ভাড়ার ক্ষেত্রে এটা মান্থ টু মান্থ, এটা কিন্তু ইয়ারলি রেন্টে হয় না, এটা কি হয় মান্থলি বেসিস হয় না, মান্থলি। জি স্যার, মান্থলি। মান্থলি বেসিস, এই জন্য এটা রেজিস্ট্রেশন করতে হয় না, এটা লিড ইন ডকুমেন্ট থাকলেই হয়। আচ্ছা, এখন কথা হলো স্পেসিফিক রিলিফ অ্যাক্টে সেকশন 27A বলতেছে সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ দিস চ্যাপ্টার। আচ্ছা, এটা দরকার নেই জানানো। হোয়ার এ কন্ট্রাক্ট টু লিজ ইমুভেবল প্রপার্টি ইজ মেড ইন রাইটিং, মানে কি রিটেন যে চুক্তি তুমি করলা, সাইন্ড বাই দ্য পার্টিস দেয়ার টু, মানে কি, মানে দুই পার্টি সাইন করছে অন দিস বেব ইদার পার্টি মে নট উইথস্ট্যান্ডিং দ্যাট দ্য কন্ট্রাক্ট দো রিকোয়ার্ড টু বি রেজিস্টার্ড, যদিও ব্যাপারটা কি, যদিও জিনিসটা রেজিস্টার্ড হওয়া উচিত ছিল, মানে কি, মনে করো একটা ইয়ারলি রেন্ট তুমি করছো,
ইয়ারলি রেন্ট করলে তোমাকে রেজিস্ট্রেশন করা জরুরি। তারপরেও তুমি কি করছো, রেজিস্টার করো নাই, কি করতে পারবা, তারপরেও তোমরা সিউ আদার পার্টি ফর স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। ব্যাপারটা কি, প্রথমে আমরা দেখলাম যে ইয়ারলি রেন্টের ক্ষেত্রে অবশ্যই তোমাকে রেজিস্ট্রেশন করা জরুরি, এটাই তো দেখলাম, তাই না? কিন্তু 27 এ বলতেছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের ক্ষেত্রে যদিও, কারণ কি রেজিস্ট্রেশন না করলে সেখানে তোমার কোনো রাইট টাইটেল ইন্টারেস্ট তৈরি হয় না, তো তারপরেও 27 এ একটা কথা বললো, যদিও এখানে রেজিস্ট্রেশন করা জরুরি ছিল, মনে করো 1 বছর মেয়াদী একটা রেন্ট তুমি কাউকে দিচ্ছ, তাহলে তোমার তো আলটিমেটলি রেজিস্ট্রেশন করতে হতো, বাট তারপরেও তোমরা রেজিস্ট্রেশন করো নাই, তোমরা একটা রিটেন ডকুমেন্ট করছো এবং সাইন করছো দুই পার্টি। যদি এতদূর পর্যন্ত করো তারপরেও তোমরা অপর পার্টিকে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট করার জন্য বাধ্য করতে পারো। তাহলে আমরা একটা উদাহরণ নিই, উদাহরণটা হচ্ছে জয় এবং মারুফা। জয়ের একটা জমি আছে, জয়ের একটা কমার্শিয়াল স্পেস আছে, জয় সেটা মারুফার কাছে 1 বছর মেয়াদের একটা লিজ দেবে, ঠিক আছে? তো মারুফা এখানে লেসি, জয় কি লেসর, তাই তো জয়? জি স্যার। ওকে, এখন আলটিমেটলি ল অনুযায়ী তোমাদের কি করতে হতো, রেজিস্ট্রেশন করতে হতো, রেজিস্ট্রেশন করতে হতো, কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করো নাই, তোমরা জাস্ট একটা রিটেন ডকুমেন্ট বানাইছো, দুই পার্টি সাইনও করছো সেখানে, ঠিক আছে? রিটেন ডকুমেন্ট যে কোনো রকম হতে পারে, তো সাইন টাইন করে ফেলছো। এখন সাইন করার পরে জয় করছে কি, জয় হইছে তোমার, জয় এখানে লেসার আর মারুফা হচ্ছে লেসি। মারুফা বলতেছে আমি ভাড়া নেব না, আপনি, বা জয়কে বলছে জয় আমি আর ভাড়া নেব না, তুই অন্যজনের কাছে ভাড়া দিয়ে দিস। এখন জয় কি তোমার হচ্ছে মারুফাকে বাধ্য করতে পারে কিনা চুক্তিটা বাস্তবায়নের জন্য? আইন বলতেছে পারে। কিভাবে পারে? কয়েকটা শর্ত তাকে পালন করতে হবে। প্রথম যে শর্ত সেটা বলতেছে হোয়ার দ্য স্পেসিফিক পারফরমেন্স ইজ ক্লেইমড বাই দ্য লেসার। লেসার মানে আমরা এখানে জয়কে ধরি, তো জয় যদি ক্লেম করে কি বলবে, হি হ্যাজ ডেলিভার্ড পজেশন অফ দ্য প্রপার্টি টু দ্য লেসি ইন পার্ট পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট। তোকে কি করতে হবে, তোকে অবশ্যই মারুফার কাছে জমিটা কি করতে হবে বলতো, হ্যান্ডওভার করতে হবে, হ্যাঁ ডেলিভারি, পজিশন ডেলিভারি করে দিতে হবে। তুই পজিশনটা যদি ডেলিভারি করতে মারুফার হবে। কাছে অলরেডি পজিশনটা ডেলিভারি করে দিস, তাহলে তুই মারুফাকে কি করতে পারিস, কোর্টে গিয়ে বাধ্য করতে পারিস যাতে করে সে বাকি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টটা করে, মানে তোকে টাকাটা দেয়। এখানে যদিও জরুরি ছিল জিনিসটা রেজিস্ট্রেশন করা, তারপরেও আইন বলতেছে তুই যেহেতু তোর পার্ট পারফরমেন্স করছিস এবং লিখিত দলিল হয়েছে, তাহলে আইন তোকে কি করবে, একটা প্রোটেকশন দেবে। কি বলবে, মারুফাকে বলবে তুমি টাকা ডেলিভারি করো তাকে। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এবার মারুফার সাইড থেকে দেখি হোয়াট দ্য স্পেসিফিক পারফরমেন্স ইজ ক্লেইমড বাই দ্য লেসি। মনে করো জয় বলতেছে আমি তোমাকে জমি দেবো না, সে কি করে নাই, সে তোমার হচ্ছে জমি দিতে চাচ্ছে না। এটা যদি মারুফা চায় তাহলে মারুফাকে কি করতে হবে দেখি, হি হ্যাজ in part performance of the contract taken possession of the property or being already in the possession continues in possession part performance of the contract and has done some act in furtherance of the contract। তাহলে মারুফাকে যদি এখানে জয়কে বাধ্য করতে হয় তাহলে মারুফার কিছু কাজ করতে হবে। প্রথম কথা, তাকে পজিশন নিয়ে নিতে হবে, অথবা সে যদি অলরেডি পজিশনে থাকে তাহলে পজিশনে কন্টিনিউ করতে হবে এবং ফার্দার কিছু অ্যাক্ট করতে হবে। ফার্দার অ্যাক্ট মানে কি, তাকে টাকা দেওয়ার জন্য উদ্গ্রীব হতে হবে, তবেই তোমার মারুফা কি করতে পারবে, তাকে জয়কে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট করার জন্য বাধ্য করতে পারবে। বুঝছো? স্যার বি নাম্বারটা আরেকবার যদি একটু বলতেন, একটু আচ্ছা, মানে এখানে বললাম না, শর্ট করে। এখানে বললাম না যে দুই ধরনের ব্যক্তির রাইট আছে। জি এখানে স্যার, জয়ের কিছু রাইট লেজর থাকতে এবং পারে, লেজি। লেসারেরটা তো সোজা। লেসার মানে হচ্ছে জি স্যার, লেসার যেটা করবে আমারটা। সেটা হচ্ছে, হ্যাঁ লেসার যেটা করবে সেটা হচ্ছে তাকে পজিশন ডেলিভারি করে দেবে, পজিশন ডেলিভারি করে দিয়ে বলবে তুমি আমাকে টাকা দাও, এটাই হবে লেসারের কাজ। আর লেসির কাজ যেটা হবে, সেটা হলো লেসিকে প্রথমত পজিশন ক্লেম করতে হবে, মানে পজিশন নিয়ে নিতে হবে। কিভাবে নিতে হবে, এটা হতে পারে জয় তাকে অলরেডি পজিশন দিয়ে দিছে, সে অলরেডি পজিশনে চলে গেছে, তারপর জয় বলতেছে আমি হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স কন্ট্রাক্ট করবো না, আমাকে জমি ফেরত দাও। এমন সিচুয়েশন তো হতে পারে, তাই না? জি স্যার। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রেই তোমার হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের জন্য লেসি আবেদন করতে পারবে। সো লেসির জন্য ইটস বিট ডিফিকাল্ট, কারণ কি তাকে নিজেই পজিশনটা আগে থেকে নিজের পজিশনে রাখতে হবে, তারপর জয়কে বাধ্য করতে পারবে যাতে করে সে তাকে কোনো ধরনের ডিস্টার্ব না করে, এবং আদালত থেকে একটা ডিক্লারেশন আনতে হবে
যে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের জন্য জয়কে বাধ্য করা হোক এবং জয় যেন আমাকে কোনো রকম ডিস্টার্ব না করে, আমি এখানে পজিশনেই থাকবো এবং আমি তাকে ইয়ারলি রেন্ট দিতে থাকবো। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। কিন্তু স্যার যেহেতু লিজ করাটা বাধ্যতামূলক, রেজিস্ট্রেশন করাটা, তা সেই ক্ষেত্রে যে আমি রেজিস্ট্রেশন করলাম না, তা কোর্ট এটাকে নাকচ করে দিবে না স্যার? না, এটাই তো পয়েন্ট যে নর্মালি আমরা যদি ট্রান্সফার অফ প্রপার্টি, সরি তোমার হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাক্টের সেকশন 49টা যদি তোমাদের একটু দেখায়, ওইখানে যেটা বলা আছে সেটা হলো যে ডকুমেন্টটা রেজিস্ট্রেশন করা জরুরি সেটা যদি তুমি রেজিস্ট্রেশন না করো তাহলে সেটার কোনো মূল্য নাই। দেখো, নো ডকুমেন্ট রিকোয়ার্ড টু বি রেজিস্টার্ড আন্ডার দিস অ্যাক্ট অর আন্ডার আর্লিয়ার অফ প্রোভাইডিং রিলেটিং টু রেজিস্ট্রেশন শ্যাল operate to create, declare, assign, limit, extinguish, whether in present or future, any right, title or interest. তাহলে যে ডকুমেন্টটা তোমার রেজিস্ট্রেশন করা জরুরি আছে সেই জিনিসটা যদি তুমি রেজিস্ট্রেশন না করো তাহলে সেখান থেকে তোমার কোনো রাইট, টাইটেল, ইন্টারেস্ট কিচ্ছু তৈরি হবে না। তাহলে তোমার এই যে একটা লিজ ডিড সেটা রেজিস্ট্রেশন করা তো আলটিমেটলি জরুরি সেকশন 17 অনুযায়ী, কিন্তু তোমরা করো নাই সেটা। তারপরেও যদি পার্ট পারফরমেন্স হয়ে যায়, পার্ট পারফরমেন্সের একটা ভ্যালু দেওয়া হয়েছে এখানে, পার্ট পারফরমেন্সের এখানে একটা ভ্যালু দেওয়া হয়েছে। যদি কোনো পার্টি একটা পার্ট পারফরমেন্স করে ফেলে কোনো লিজ ডিডের ক্ষেত্রে, তাহলে আইন যেটা করবে সেটা হচ্ছে বাকি যে পার্টি আছে তাকে তোমার বাধ্য করতে পারে যাতে করে সে তার পার্টটা কমপ্লিট করে। যদিও বুঝতে পারছি স্যার। বুঝছো, এখানে পার্ট পারফরমেন্সকে তোমার রেজিস্ট্রেশনের থেকেও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পার্ট পারফরমেন্সটা তো স্যার রেজিস্ট্রেশন একটাও আছে। পার্ট পারফরমেন্স দিয়ে রেজিস্ট্রেশন একটা? জি স্যার। না, টিপি একটা আছে। ও সরি স্যার, মানে টিপি একটা আছে স্যার, টিপিতে। টিপি একটা, ওটা তোমাদের আমি একদিন শিখাই দেবো, ওই জিনিসটা তোমাদের কনফিউশন হতে পারে, আমি ওই জিনিসটা একদিন শিখাই দেবো, ঠিক আছে? তো এখন বুঝলা জিনিসটা জয়? বুঝতে পারছি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন তো বুঝছো। তো তোমরা যেহেতু পার্ট পারফরমেন্স করছো, এই যে লেসরকে কি করতে হবে, এই যে সে পজিশন ডেলিভারি করে দিছে, তার মানে কি সে পার্ট পারফরমেন্স করছে। আবার দেখো লেসি, সে পজিশন অলরেডি নিয়ে নিছে, তাহলে সে তার পার্ট পারফরমেন্স করছে। এবং তাহলে এই দুই ক্ষেত্রেই তোমার লেসর অথবা লেসি কি করতে পারে, যদি তার পার্টটা সে কমপ্লিট করে তাহলে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের জন্য কোর্টের কাছে যেতে পারে। বুঝছো? জি স্যার। ওকে, বাকিরা বুঝছো? না বুঝলে বলো। এই সোনিয়া মির্জা, কথা শোনো কেন? স্যার আমার আজকে এত মাথা ব্যথা করতেছে, ইদানিং শুধু একটু অসুস্থ থাকি, মনোযোগ আচ্ছা, দিতে পারি শিমু না। বলো তাহলে, সুমাইয়া শিমু। স্যার আমি ভালো মতো বুঝি না, আমার মাথার উপর দিয়ে চলে গেছে সেকশন এটা। মিম বোঝো নাই? আচ্ছা, কে কে বোঝো নাই হাত তোলো। কোনি আমিন? স্যার বুঝছি স্যার। দেখি একটু কারা কারা হাত তুলেছে। সাইম আলী খান, সুমাইয়া শিমু। স্যার আমিও বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার ছোট করে বুঝাই দিচ্ছি। যেটা হলো, নর্মালি আমরা জানি রেজিস্ট্রেশন করতে হয় লিজ ডিড, একটা এমন এমন কোনো লিজ ডিড যেখানে আসলে 1 বছরের জন্য লিজ দেওয়া হচ্ছে, ইয়ারলি রেন্টে, বাৎসরিক রেন্টে যেখানে লিজ দেওয়া হয় সেই জিনিসটাকে কি করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। এই দলিলটাকে কি করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। এটা বাধ্যতামূলক। এবং তুমি যদি রেজিস্ট্রেশন না করো, লাইক মনে করো যে আজমেরি মিম শামিমার কাছে একটা কমার্শিয়াল স্পেস লিজ দেবে এবং সেই লিজটা ইয়ারলি রেন্ট ভিত্তিক। ইয়ারলি রেন্ট মানে প্রতি বছরে সে তাকে রেন্ট দেবে বা 1 বছর অন্তর অন্তর রেন্ট দেবে। এইসব ক্ষেত্রে এটা রেজিস্ট্রেশন করা জরুরি। তো আজমেরি জাহান মিম এখানে লিজ দাতা আর শামিম হচ্ছে লিজ গ্রহীতা। এখন যদিও এটা রেজিস্ট্রেশন করা জরুরি ছিল আইনত, রেজিস্ট্রেশন না করলে আইন তোমাদের কোনো ধরনের অধিকার এখানে তৈরি করে না, তারপরেও আইন একটা কথা বলতেছে তোমরা যদি তোমাদের পার্ট পারফরমেন্স করো তাহলে আইন তোমাদের একটা প্রোটেকশন দেবে। প্রোটেকশনটা এরকম, যদি আজমেরি জাহান মিম মনে করো শামিমের সাথে চুক্তি করছে, আমরা তো দেখলাম, তো আজমেরি জাহান মিম যেটা করছে সেটা হলো, আজমেরি জাহান মিম তো এখানে লেসার, সে করছে কি শামিমাকে সে অলরেডি তোমার পজিশন দিয়ে দিছে জমি। পজিশন মানে তোমার ওই তাকে হস্তান্তর করে দিছে যে আপনি এখানে থাকেন। পজিশন দিছে, পজিশন দেওয়ার পরে তোমার হচ্ছে শামিমার কাছ থেকে বলতেছে আমাকে কি দিবা, আমাকে রেন্টটা তুমি দাও। এখন যদিও এখানে রেজিস্ট্রেশন করা হয় নাই দলিলটা, আজমেরি জাহান মিম কোর্টে যাইতে পারবেন। কোর্টে গিয়ে কোর্টকে বলতে পারবে যে আমরা
এখানে একটা লিখিত চুক্তি করছি, দেখেন এই যে ডকুমেন্ট, কিন্তু ডকুমেন্টটা রেজিস্ট্রেশন করা জরুরি ছিল, আমরা করি নাই। তারপরেও আমি শামিমাকে কি করছি, আমার জমির পজিশন দিয়ে দিছি। এখন আমি শামিমার কাছ থেকে কি চাই, রেন্ট চাই। শামিমাকে বলেন সে যেন রেন্ট ইয়ারলি টাকা। আমাকে ঠিকঠাক করে দেয়, এবং হ্যাঁ টাকা চাই। এবং চুক্তি মনে করো ওইখানে লেখা আছে যে এটা 10 বছরের জন্য চুক্তি, সাপোজ ওই দলিলে লেখা আছে। তাহলে আজমির জাহান মিম যেটা বলতে পারে শামিমাকে সেটা হলো ওই 10 বছরের জন্যই যেন তার সাথে কি করে, ওই চুক্তিটা বলবৎ করে, যদিও এখানে রেজিস্ট্রেশন হয় নাই। এটা আজমির জাহান মিমের রাইট। তার জন্য যেটা করতে হবে তাকে সবার আগে, সেটা আগেই পজিশনটা ডেলিভারি করে দিয়ে তারপর কোর্টে ক্লেম করতে হবে। আর শামিমার ক্ষেত্রে মনে করো আজমির জাহান মিমের কাছ থেকে সে অলরেডি পজিশন নিয়ে নিছে জমি, তারপরে আজমির জাহান মিম বলতেছে আমি তোমাকে জমির পজিশন ফেরত চাচ্ছে, সে বলতেছে আমাকে জমির পজিশন দাও, আমি তোমার সাথে চুক্তি করবো না, কারণ কি আমাদের কোনো রেজিস্ট্রেশন হয় নাই, তোমার কোনো রাইট নাই এখানে। তারপরে শামিমা যেটা করতে পারে, কোর্টে যাইতে পারে, বলতে পারে আমি অলরেডি পজিশন নিয়ে নিছি জমির, আমি আমার যে টাকাটা সেটাও দিতে চাই আজমির জাহান মিমকে, এবং আমাদের যে 10 বছরের চুক্তি সেটা যেন কোর্ট মিমকে বাধ্য করে এক্সিকিউট করার জন্য। এই রাইটটা তোমাদের কোর্ট দেবে যদি তোমরা তোমাদের পার্টের পারফরমেন্সটা করো। বোঝা গেল? যদিও এটা রেজিস্ট্রেশন হয় নাই, তারপরেও কি হবে, তোমাদের এই রাইটটা থাকবে, কারণ তোমরা পার্ট পারফরমেন্স করছো, এবং পার্ট পারফরমেন্সকে রেজিস্ট্রেশনের উপরে গুরুত্ব দেওয়া হয় অনেক সময়। বুঝছো? জি স্যার। এবার বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা এখানে বলতেছে কাদের এগেইনস্টে তোমার স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট পাওয়া যেতে পারে। এটা তো সহজ। কার এগেইনস্টে? প্রথম কথা পার্টির এগেইনস্টে। আমি তোমার সাথে চুক্তি করলাম, তুমি আমার এগেইনস্টে, আমি তোমার এগেইনস্টে পাইতে পারি, খুবই স্বাভাবিক কথা। 27 বলতেছে। আচ্ছা 27 বি খুব ইম্পর্টেন্ট জিনিস, খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস। 27 বি এত ইম্পর্টেন্ট জিনিস তুমি কল্পনাও করতে পারবে না কত ইম্পর্টেন্ট জিনিস। একটু দেখাই তোমাদের জিনিসটা, এটার উদাহরণটা দেখো তাহলে বুঝতে পারবে। এটা কেউ একজন পড়ো, বা এটা পড়ো। এ বি এর সাথে 5,000 টাকার একটা চুক্তি করছে জমি বিক্রি করার জন্য। এই এ বেটা সেম জমি সি এর কাছে 6,000 টাকায় বিক্রি করে দিচ্ছে অলরেডি, কনভেন্স দিয়ে দিচ্ছে। দেখো হু হ্যাজ নোটিস অফ দ্য অরিজিনাল কন্ট্রাক্ট, এবং সি জানে যে বি এর সাথে এ একটা অলরেডি চুক্তিতে ছিল, আই মিন একটা কন্ট্রাক্ট ফর সেল করছিল বা একটা বায়নাপত্র করছিল তারা, কিন্তু তাকে না দিয়ে 6,000 টাকার লোভে সি কে দিয়ে দিছে এ। তাহলে দেখো এখানে টাইটেল যেটা, এই সি স্যার এর যে এখানে তো টাইটেল, তাহলে সিও সমান অপরাধী। বুঝি নাই তোমার কথা। স্যার এখানে তো তাহলে বিয়ের সাথে সিও সমান অপরাধী, কারণ সি বিষয়টা জেনে টাকা দিয়ে নিছে। এখানে তো বির কোনো অপরাধী নাই বাবা, এর সাথে বি চুক্তি করছে, বি বলছে আমি জমি কিনবো। সরি স্যার, বিয়ের কথা বলতেছি না, মানে এর সাথে তো সিও তাহলে সমান অপরাধী, হ্যাঁ কারণ এক্স্যাক্টলি সি তো জানতো যে বিয়ের সাথে অলরেডি কন্ট্রাক্ট এক্স্যাক্টলি হইছে। এক্স্যাক্টলি ওইটাই বলতেছি। তাহলে দেখো সি এর যে টাইটেলটা, ওই টাইটেলটা এ এবং বি এর যে চুক্তি তার পরে তৈরি হয়েছে, তাই না? এবং এবং সি জানতো যে এরকম কোন একটা চুক্তি আছে। তাহলে যেটা হবে সেটা হলো বি, এই যে বি যেটা, বি তো এখানে একটা ক্ষতির সম্মুখীন হয়েছে, বি কি করতে পারে, বি মে এনফোর্স স্পেসিফিক পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট অ্যাজ এগেইনস্ট সি। তাহলে বি এর চুক্তি ছিল এর সাথে কত টাকায়, 5,000 টাকায় জমি কেনার। এখন এই এ করছে কি, 6,000 টাকায় সির কাছে জমি দিয়ে দিছে। এখন বি যেটা করতে পারে সেটা হলো, এবং সি জানতো সেই বিষয়টা, বি যেটা করতে পারে, বি এর চুক্তি এর সাথে ছিল আগে, বি এখন এর সাথে যে চুক্তি ছিল ওই সেম চুক্তি সি এর এগেইনস্টে বাস্তবায়নের জন্য কোর্টের কাছে যাইতে পারে। বুঝছো? তাহলে তো স্যার সি এর 1,000 টাকা লস। তাহলে অবশ্যই স্যার লস। বিয়ে কি সি কে 5,000 টাকায় দিবে? হ্যাঁ, সি এর এখানে 1,000 টাকা লস, এবং সি এখানে যেহেতু জেনে শুনে এই ডিফল্টটা করছে, এই জন্য সি কে এই কম্পেনসেশন পাবে না। সি এখন সে কোর্টে গিয়ে বি কে বাস্তবায়ন করে দিতে হবে এবং বুঝাই দিতে হবে জমি। স্যার এইসব সমস্যা এখন বর্তমান সমাজে বেশি স্যার।
এই সমস্যাটা খুব প্র্যাকটিক্যাল সমস্যা, তাই না? আসলে এটা খুব এখন খুব বর্তমানে বেশি অনেক স্যার। হয়, একজনের সাথে চুক্তি করে আরেকজনকে টাকা দিয়ে বেশি দিয়ে জায়গা দিয়ে দেয়, এরকম হয়। আজকে একটা ঘটনা ঘটছে, এই ঘটনার সম্মুখীন আজকে আমি হয়ে আসছি, আমরা হয়ে আসছি। আমরা একটা কেমন কমার্শিয়াল স্যার? স্পেস, বলি তোমাদের, আমরা একটা কমার্শিয়াল স্পেস ভাড়া নেব ঠিক করছি, ঠিক আছে? তো সেখানে আমরা একটা চেম্বার কাম কোচিং সেন্টার চালু করব ঠিক করছি। এইখানে না, তো দূর, অনেক দূরে, তোমার হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির পাশেই। ব্র্যাক তো চেনো তোমরা, জি স্যার, রামপুরা। রামপুরাতে। আমি, আমার বন্ধু শোয়েব আক্তার, রিয়াদ আরিফিন, আরেকটা ছেলে প্রান্ত, আমরা 4 বন্ধু মিলে তোমার লয়ারি আমরা সবাই। তো শোয়েব হচ্ছে এআইইউতে পড়াচ্ছে, রিয়াদ হচ্ছে তোমার ডিআইইউতে পড়াচ্ছে, আমি সিটিতে পড়াচ্ছি। তো আমরা সিদ্ধান্ত নিলাম আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে একটা চেম্বার কাম কোচিং সেন্টার মতো দেওয়ার চেষ্টা করি। তো ওরা একটা জায়গাও দেখছে, দেখে ওরা অলরেডি তোমার আজকে 6টার সময় কি করার কথা, অ্যাডভান্স করার কথা। 5টার সময় গিয়ে দেখতেছি নাকি, সরি, গিয়ে শুনতেছি 5টার সময় সে আরেকজনের কাছে অ্যাডভান্স নিয়ে নিছে, বুঝছো? জি স্যার। স্যার এরকম অনেক হয় স্যার। বুঝি নাই তোমাদের কথা। স্যার বললাম এখন এটা স্যার অ্যাভেলেবল হয়ে গেছে অনেকটা। হ্যাঁ, সব ক্ষেত্রে মানুষের আসলে মুখের কথা কোনো দাম নাই, এটা অবশ্যই। এখানে এই আইনটা যখন তৈরি হয়েছিল 1877 সালে, তখনও এই জিনিসই ছিল। দেখো আজ থেকে জি স্যার। এই জন্যই তো এই জিনিসটা লাগানো হয়েছে এই জায়গায়। স্যার পরে কি আপনারা নিতে পারেন নাই স্যার আর ওইটা? এখন দেখো এই জায়গায় আমরা একটু এইসব জিনিস যদি বাস্তবায়ন করার চেষ্টা করতাম পারতাম, কিন্তু আমরা আসলে ঝামেলা করতে চাই না। ওনার আরেকটা জায়গা আছে ওপরে, ওই বিল্ডিং এরই, আমরা ওইটা বেশি করে চাচ্ছিলাম। তো এখন যেহেতু উনি একটু ডিফল্ট হয়ে গেছে, তবে উনি দিতে চাচ্ছিল না, বুঝছো? তো উনি বলতেছিল আমার একটু সমস্যা আছে, আমি দেবো না এখন। তো উনি যেহেতু ডিফল্টে পড়ে গেছে, এখন ওনাকে বাধ্য করে ওপরেরটা নিতে পারবো আমরা একটু পিয়ার প্রেশার তৈরি করার মাধ্যমে। তা আমরা এই জন্য আর এইটার দিকে অগ্রসর হয় নাই। বুঝতে পারছি স্যার। তো এই হলো টোটাল ব্যাপার। তো এই জিনিসটা তো তোমরা দেখলা, এই জিনিসটা খুবই প্র্যাকটিক্যাল, এবং এই কথাই বলা হচ্ছে এখানে তোমার 27-এর বিতে। যদি কোনো ব্যক্তি কারোর পরে ওঠে, এটা ওটা উদাহরণ, এটা পড়লে তোমরা একটু কনফিউজ হয়ে যাইতে পারো, ঠিক আছে? তো যদি জিনিসটা হয় এমন উইথ নোটিস, বিয়ের ইলাস্ট্রেশন গুলো দেখো, এ দেখো, এ কন্ট্রাক্ট টু সেল ল্যান্ড টু বি ফর টাকা 5,000, বি টেক্স পজিশন অফ দ্য ল্যান্ড। দেখো এ বি এর কাছে বিক্রি করার জন্য 5,000 টাকায় বিক্রি করার জন্য কন্ট্রাক্ট করছে, এবং বি অলরেডি জমির পজিশনেও চলে গেছে। আফটার ওয়ার্ডস এ সেল ইট টু সি ফর টাকা 6,000, সি এর কাছে সে 6,000 টাকা বিক্রি করে দিছে। সি মেক্স নো ইনকোয়ারি অফ বি রিলেটিং টু হিজ ইন্টারেস্ট ইন দিস ল্যান্ড। সি কোনো ধরনের ইনকোয়ারি করে নাই, কিচ্ছু করে নাই। সি যদি একটু ইনকোয়ারি করতো তাহলে দেখতে পাইতো বি অলরেডি পজিশনে আছে। তো পজিশন ইজ দা কি বলতো, পজিশন জমির ওনারশিপের একটা ধারণা তৈরি করে না, যে জমির ওনারকে বা জি জমির স্যার। মালিককে। হ্যাঁ, তো পজিশন তো একটা নোটিশ। তো ও তো স্যার এই উচিত ছিল ক্ষেত্রে কি বিসি এর কাছ থেকে নিতে পারবে নাকি এর কাছ থেকে? হ্যাঁ অবশ্যই পারবে, কারণ সি এখানে যদিও তার নোটিশ নাই, ও নোটিশটা নিজে নিজে তোমার হচ্ছে কি করছে, অ্যাভয়েড করছে। এটা আইন ধরে নেবে তার নোটিশ আছে, কারণ সে যদি দেখতো, একটু খোঁজ নিত, তাহলে জানতে পারতো অলরেডি পজিশনে আছে বি, এবং পজিশনে থাকলে তাকে খুঁজে ইনকোয়ারি করলেই বুঝতে পারতো যে বির সাথে তার চুক্তি আছে, বুঝছো? তো দেখো, জি বি's স্যার। position is sufficient to affect C with no notice, with notice of this act, interest. বির যে পজিশন, এটাই যথেষ্ট সি কে নোটিশ দেওয়ার জন্য, and he may enforce the specific purpose of the contract against C. C এর এগেইনস্টে সেই স্পেসিফিক পারপাস অফ কন্ট্রাক্ট চাইতে পারে, ঠিক আছে? বুঝছো? জি স্যার। জয়, জি স্যার। আরেকটা উদাহরণ দেখো, এখানে দেখো, এ কন্ট্রাক্টস ইন কনসিডারেশন অফ টাকা 1,000 টু bequeath সার্টেন ল্যান্ড টু বি। সে বি এর কে 1,000 টাকায় একটা জমি বিক্রি করার কথা বলছে। ইমিডিয়েটলি আফটার দ্য কন্ট্রাক্ট এ ডাইস ইনটেস্টেড। ইনটেস্টেড মানে কি? উইদাউট এনি উইল, সে কোনো রকম উইল টুইল না করে মারা গেছে। মানে আমাদের সমাজে যেভাবে মানুষ মারা যায় সাধারণভাবে, তো কেউ যদি উইল টুইল না করে মারা যায়, তাহলে তার সম্পত্তির মালিকানা কে পায়? তাদের সন্তানরা পায়, তাই না? জি স্যার, উত্তরাধিকারই পাবে। উত্তরাধিকারই পাবে স্যার। তো ওই জি স্যার। ইমিডিয়েটলি তার 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 উত্তরাধিকারী কি হবে? তার ছেলে বা তার ওয়াইফ হতে পারে।
এই যে দেখো, বি মে এনফোর্স স্পেসিফিক পারফরম্যান্স অফ দ্য কন্ট্রাক্ট এগেন্স্ট। ঠিক আছে? বুঝতে পারছি স্যার। তারপরে এটা দেখো, এ কন্ট্রাক্টস টু কনভে সার্টেন ল্যান্ড টু বি বাই পার্টিকুলার ডে। কোন একটা বিশেষ দিনে বিকে জমি দেবে বলে সে চুক্তি করে রাখছে। এ ডাইস ইন্টারেস্টেড বিফোর দ্যাট ডে উইদাউট হ্যাভিং কনভেইড দ্য ল্যান্ড। বিকে সে জমিটা না কনভে করে মারা গেছে। বি মে কম্পেল এলস এয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভ ইন ইন্টারেস্ট টু পারফর্ম দ্য কন্ট্রাক্ট স্পেসিফিক্যালি। বি তার উত্তরাধিকারীদেরকে কি করতে পারে, বাধ্য করতে পারে যাতে করে তাকে জমিটা পৌঁছায় দেয়। কারণ বি তো টাকা দিয়ে দিছে, সবকিছু কমপ্লিট করে ফেলছে, জাস্ট জমিটা সে বুঝে নাই। তার ইন্টারেস্টি যারা আছে বা তার, হ্যাঁ বলবা বুনিয়ামিন কিছু? স্যার তারা কি দিতে বাধ্য রিপ্রেজেন্টেটিভটা? অবশ্যই বাদ। স্যার বর্তমানে সমাজে তো বলে যে বাবার কাছ থেকে দিছো, বাবার কাছ থেকে নাও, আমি না কে? না না, এগুলো আসলে এগুলো কেন বলে? এগুলো বলে কারণ এগুলো হচ্ছে আইনের বাইরের কথাবার্তা। আমরা তোমাদের প্রথমেই যে জিনিসটা পড়াইছিলাম মনে করে দেখো, ট্রাস্টির একটা কনসেপ্ট পড়াইছিলাম আমি। ট্রাস্টি হচ্ছে সেই ব্যক্তি, দেখো তো এই জায়গাতে এ বি এর সাথে চুক্তি করছে জমি দেবে, এবং এর সেম জমি যদি আরেকজন ইন্টারেস্টে হোল্ডার হয়ে যায়, তাহলে এখানে বি এর এগেইনস্টে ওই ব্যক্তি হচ্ছে ট্রাস্টি, তাছাড়া কিছুই না। বুঝছো? সে ট্রাস্টি ছাড়া কিছুই না, সে ওনার না, সে ট্রাস্টি। এবং ট্রাস্টির এগেইনস্টে স্পেসিফিক পারফরম্যান্স কন্ট্রাক্ট হয় 12 নম্বর সেকশন মিলাই পড়লে। জি স্যার। ঠিক আছে? সো এই সেকশনটা খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যালি খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার তোমাদের একটা মজার জিনিস বলি, সেটা হলো এই যে আমরা একটা উদাহরণ দেখলাম, এ বি এর এগেইনস্টে মামলা করলো, সরি এ বি এর এগেইনস্টে জমি চুক্তি করলো এবং সি এর কাছে আলাদাভাবে বিক্রি করে দিল। তাহলে দেখো এইখানে পার্টি কে কে? এ বি এন্ড সি না? জি স্যার, তিনজনই জি স্যার। পার্টি। তিনজন পার্টি। এখানে জুডিশিয়ারিতে এবার প্রশ্ন আসছিল কোনটা? প্রশ্ন আসছিল সেম ফ্যাক্ট তুলে দিছে এবং বলছে এ বি এর সাথে চুক্তি করছে, চুক্তি চলা অবস্থায় সি এর কাছে গিয়ে বিক্রি করে দিছে। এখন কাকে কাকে চুক্তিতে ইয়ে করতে হবে, এটা সিপিসির কোশ্চেন, স্পেসিফিক রিলিফ একটা কোশ্চেন না, আমি সিপিসিতে গেলে এটা পড়াবো তোমাদের। সেটা হচ্ছে এখানে কাকে কাকে কোর্টে পার্টি তো নিয়োগ, তোমরা তো দেখো মানে তোমরা কি লেখো, প্লেন্টিফ এবং ডিফেন্ডেন্ট লিখতে হয় না প্লেন্ট লেখার সময়? জি স্যার। তো প্লেন্টিফের নাম মেহরা হোসেন, ফাদার অমুক, সান অমুক, অমুক তমুক, ডিফেন্ডেন্টের নাম অমুকজন। এখন ডিফেন্ডেন্ট কে কে হবে? এখানে ডিফেন্ডেন্ট কে কে হবে এটা তো একটা প্রশ্ন। তুমি কি খালি বি এর নাম এর নাম যুক্ত করবা নাকি এ প্লাস সির নাম যুক্ত করবা, এটা হলো প্রশ্ন। এখানে আইন যেটা বলে সেটা হলো সির নামও যুক্ত করতে হবে। ঠিক আছে? দুইজনের নামে যুক্ত করতে হবে। এটা সিপিসির কোশ্চেন। সিপিসিতে ওই যে অর্ডার 1 এ যেটা আছে, পার্টিস টু দা কন্ট্রাক্ট, সরি পার্টিস টু দা সুট, একটি মামলাতে কোন কোন পার্টি যুক্ত করতে হয়, কে কারা থাকে, ওইখানে তোমার এই জিনিসটা আছে এবং এখান থেকে প্রশ্ন আসছিল এবার। বুঝছো? স্যার অনেক ভিতর থেকে প্রশ্নগুলো করা হয়। না, এটা 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 হামিদুল হকের বইতে আছে, এই বইতে আছে, সরাসরি আছে। বুঝছো? আমি তোমাদের দিয়ে দেবো, ছবি তুলে দিয়ে দেবো, অথবা ও তোমরা যেটা বলছো আমাকে সেটা হলো এসআরআর লিমিটেশন অ্যাক্টের ডেয়ার একটা নিয়ে যাওয়ার জন্য না কালকে? জি স্যার। জি ঠিক স্যার, আছে। কালকে একটু মনে করে নিয়ে আসবেন। আচ্ছা, আমি ব্যাগের ভিতরে ঢুকাই রাখছি, ওকে মনে করে নিয়ে যাবো। আচ্ছা জয়, ঠিক আছে। আমাদের কালকে কখন থেকে ক্লাস? 9টা কখন ক্লাস থেকেই। হবে জয়? বিকেলে না? 9টা থেকে স্যার। স্যার আপনারটা বিকেলে? আমারটা তো বিকেলে। জি স্যার। আচ্ছা। নামাজের পরে স্যার আপনারটা। কালকেও কি 3টা 4টা পর্যন্ত ক্লাস হবে? জি 4টা 20 পর্যন্ত। মাশাআল্লাহ। আচ্ছা, 28 নম্বর সেকশনটা একটু দেখি আমরা। এগেইনস্ট হুম কন্ট্রাক্ট ক্যান নট বি স্পেসিফিক্যালি এনফোর্স, কার বিরুদ্ধে স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট পাওয়া যাবে না বা স্যার কাকে বাধ্য 27 করা এর কি যাবে আর না। কোনোটা দেখতে হবে না? ও 27-3 যেটা, 27-এর ডি পড়লাম আমরা, জি স্যার। সি দরকার নাই, ডিটা দেখো। when a public company has entered, এটা তো সহজ, এটা তোমরা জানো। একটা পাবলিক কোম্পানি যদি আরেকটা কোম্পানির সাথে অ্যামালগামেটেড হয়ে যুক্ত যায়, হয়ে যায়, মিলে যায়। তার এগেইনস্টে পারবা। আর ই জি স্যার। নম্বরটা তো আগেই পড়ছো তোমরা, যদি প্রমোটাররা তোমার আগেই চুক্তি করে বসে থাকে এবং কন্ট্রাক্ট যদি তোমার করে ফেলে, তাহলে তোমার ওই কোম্পানির এগেইনস্টে তুমি বাধ্য করতে পারবা তাকে। এটা তো আগে পড়ছো না? স্যার এটা ওই যে ইসের সাথে আমরা পড়ছিলাম 23 নম্বরের সাথে। 23 নম্বরের সাথে পড়ছিলাম, তখন কোম্পানি পারতো,
এখন কোম্পানির এগেইনস্টে তুমি পারবা। বুঝতে পারছি স্যার। বুঝছো? কোম্পানি যেহেতু পারতেছে তো তুমি কেন পারবা না কোম্পানির এগেইনস্টে? বলো, একই তো কথা আলটিমেটলি। এই বনিয়ামিন বুঝছেন? জি স্যার। হ্যাঁ, বিষয়টা সেম, যে যেহেতু কোম্পানি পারতেছে 23-এর আন্ডারে, তো তার মানে কি তুমিও কোম্পানির এগেইনস্টে পারবা, একই তো ঘটনা। স্যার ই নাম্বারে কিছু যদি প্রমোটাররা কিছু করে থাকে তো সেই ক্ষেত্রে আমি কোম্পানির এগেইনস্টে মামলা করতে পারবো বা স্পেসিফিক পারফরম্যান্সটা এনফোর্স হ্যাঁ করার জন্য দেখো, এই বলতে যে পারবো। দেখো, when the promoters of a public company before its incorporation, মানে কি যেদিন কোম্পানি রেজিস্ট্রেশন হবে তার আগেই তারা কিছু কাজ করে ফেলছে। ওই যে আমি তোমাদের উদাহরণ দিছিলাম, তারা কি কাজ করছে? কোম্পানির জন্যই তারা কাজ করছে। entered into a contract, the company, তুমি ওই কোম্পানির এগেইনস্টে কি করতে পারবা? কোম্পানিকে বাধ্য করতে পারবা যাতে করে তোমার সাথে চুক্তিটা বাস্তবায়ন করে। উদাহরণটা দিই। উদাহরণ হচ্ছে, মনে করে একটা কোম্পানি তোমার জামা কাপড় তৈরি করে, ঠিক আছে? একটা একটা গার্মেন্টস ফ্যাক্টরি কোম্পানি, তারা জামা কাপড় তৈরি করে। এখন জামা কাপড় তৈরি করতে হলে বা করবে, তারা করতে হলে তাদের তো তোমার কি লাগবে? সুতা লাগবে, লাগবে না? সুতা লাগবে। এখন জি স্যার। জয়ের কাছ থেকে সুতা কেনার জন্য চুক্তি করছে 1 বছরের জন্য, আগামী 1 বছর সুতা সাপ্লাই করবে জয়। চুক্তিটা কে করছে? কোম্পানি করছে না, প্রমোটার করছে স্যার। প্রমোটাররা করছে। এবং কোম্পানি তখনো তৈরি হয় নাই। বোঝা গেল? এখন যেদিন কোম্পানিটা তৈরি হবে তখন জয় কি করতে পারবে? ওই কোম্পানির এগেইনস্টে, কোম্পানি তৈরি হওয়ার পরে কোম্পানি যদি বলে যে আমি তোমার কাছ থেকে সুতা কিনবো না, তাহলে জয় বাধ্য করতে পারবে কোম্পানিকে, বিকজ প্রমোটারের কাজও কোম্পানির কাজ হিসেবেই ধরে নেওয়া হবে যদি সেটা কোম্পানির উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এখন প্রমোটারকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের বাইরে গিয়ে যদি না করে, সে এক্সিড যদি না করে, তাহলে কি করা যাবে? স্পেসিফিক পারপাস অফ কন্ট্রাক্ট করা যেতে পারে। ঠিক আছে? এই যে দেখো, দ্য কন্ট্রাক্ট ইজ ওয়ারেন্টেড, দেখো দ্য কন্ট্রাক্ট ইজ ওয়ারেন্টেড বাই দ্য টার্মস অফ দ্য ইনকর্পোরেশন, মানে কোম্পানির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের সাথে কি এই কোম্পানির এই চুক্তিটা, তোমার সাথে যে জয়ের চুক্তিটা, এই চুক্তিটা বাস্তবায়ন করার জন্য জরুরি। কোম্পানি চালানোর জন্য সুতা কিনা জরুরি, সুতা তো লাগবেই কোম্পানি চালাতে হলে, তখন পারবে। এখন মনে করো ওই প্রমোটার করছে কি, সে তোমার হচ্ছে রেলের পার্টি কিনে বসে আছে বা রেলের পার্টি কেনার জন্য চুক্তি করছে। এখন একটা জামা কাপড় তৈরির কোম্পানির জন্য কি রেলের পার্টি জরুরি? না জরুরি স্যার। না। তখন তখন তোমার ওই ওই কোম্পানি যদি বলে যে আমি তো ওকে রেলের পার্টি কিনতে বলি নাই, ওর কথা ছিল চুক্তি করার কথা ছিল যে সুতা কিনবে, তখন তোমার কোম্পানি পাইতে পারে, রিলিফ পাইতে পারে। কোম্পানি তোমাকে চুক্তি বাস্তবায়ন করতে বাধ্য না, কারণ রেলের পার্টি কোম্পানির আসলে দরকার নাই। বুঝা গেল? তখন কিন্তু বাস্তবায়ন করা যাবে না কোম্পানির এগেইনস্টে। কোম্পানির এগেইনস্টে তখনই বাস্তবায়ন করা যাবে যদি সেটা টার্মস এন্ড কন্ডিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। বুঝছো? সেম জিনিস জি কোম্পানির স্যার। ক্ষেত্রে, সেম জিনিস কোম্পানির ক্ষেত্রেও। মানে মনে করো প্রমোটারকে কোম্পানি বলছে তুমি হচ্ছে সুতা কিনবা জয়ের কাছ থেকে। প্রমোটার করছে কি, সে তোমার হচ্ছে কিনতে গেছে, কি বলে, ওই সুতা না কিনে রেলের পার্টি কিনছে। এখন রেলের যে পার্টি যে লোক বিক্রি করবে, সেই লোক যদি বলে আমি এই কোম্পানির কাছে রেলের পার্টি দেবো না, কোম্পানি তাকে ধরতে পারবে না। কারণ কি, কোম্পানির মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনের সাথে এই জিনিসটা যায় না, তখন কোম্পানিরও কোনো রাইট থাকবে না। তো যেখানে কোম্পানির এগেইনস্টে তুমি বাস্তবায়ন করতে পারবা, সেম ক্ষেত্রে কোম্পানিও তোমার এগেইনস্টে বাস্তবায়ন করতে পারবে। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। বাকিরা বুঝছো? না বুঝলে বলো, হাত তোলো। কি কঠিন লাগতেছে স্যার। এটা 23 পড়লেই তো এটা বোঝা যায়। 23-এর তো নোট দিছি, আমি দিছি না? এই সেকশন 23-এর নোট দিছি না আমি তোমাদের? জয় জি স্যার। and others, তোমাদেরকে আমি সেকশন 23-এর নোট দিছি না? তো দিছেন তো। বাংলায় নোট দিছি, বাংলায়। তোমরা খুলে দেখছো নোটটা? এই তো খুলছিলাম। সোনিয়া মির্জা, খুলে দেখছো নোটটা? জি স্যার। ওখানে 23 নম্বর সেকশনে দেখবা এই সেম জিনিস আছে। এখন তুমি যেহেতু কোম্পানির এগেইনস্টে বাস্তবায়ন করতে পারতেছো 27-এ, কোম্পানিও তোমার এগেইনস্টে বাস্তবায়ন করতে পারবে চুক্তি। ঘটনাটা সেম আলটিমেটলি।
তো আমার এগেইনস্টে তুমি যখন বাস্তবায়ন করতে পারবো, আমি তোমার এগেইনস্টে পারবো না? একই তো ঘটনা। জি স্যার জি স্যার পারবো। হ্যাঁ, তো একই কথা, 23 নম্বর বুঝলে 27 নম্বরও বুঝবা। একটু 23 নম্বরটা বুঝে নিও তোমরা, কারণ আমি ওটা ভালো করে পড়াইছি এবং নোটে বলা আছে। বাকির একটু নোটগুলো দেখবা, যে নোটগুলো আমি দিছি, প্র্যাকটিস করবা। 23 আর 27টা স্যার অনেকটাই একরকমই, খালি দুই একই তো তিনটা বাবা, পয়েন্ট আর কি, একটু 23-এ 2-3টা পয়েন্ট বেশি আর হচ্ছে 27-এ 2-3টা পয়েন্ট কম, পয়েন্ট জাস্ট কম, এইটুকুনি। বাট জি একই স্যার। জিনিস, একই জিনিস দুটো অলমোস্ট। একই 23-এ জিনিস বলা আছে তো একটা স্যার, এজন্য না বারবার গুলায়া যায় স্যার। কারণ আছে, এটার পিছনে কারণ আছে। কারণ হচ্ছে তোমরা আসলে এসআর একটা তো এতদিন পড়ো নাই ভালো করে, বা কখনো এসআর এক পুরো বেয়ার একটা একবার পড়ছো তোমরা? বলো তো, সত্যি না কথা স্যার, বলো তো, তোমরা না একবারও স্যার, তো পড়ো নাই। হাতে গোনা হয়তো স্যার 5টা থেকে 10টা সেকশন পড়া হয়েছে। এক্স্যাক্টলি, তোমরা পুরো বেয়ার একটা কখনো পড়ো নাই। এবং এসআর একটার বেয়ার একটা এমন একটা বেয়ার এক, এটা সব একটার সাথে আরেকটা কানেক্টেড, বুঝছো? মানে এই জিনিসগুলো কি সব একটার সাথে আরেকটা কানেক্টেড। এই কানেকশন যদি না ধরতে পারো, এই জটগুলো যদি না ছাড়াইতে পারো, তাহলে এসআর একটা বোঝা কঠিন হবে তোমাদের জন্য। তো আমি তোমাদের সাজেস্ট করবো প্রতিদিন যতদূর পর্যন্ত পড়া হয়েছে একবার করে রিভিশন করবা, বুঝছো? আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এটা যে যতদূর পর্যন্ত আমি পড়াইছি এতদিন পর্যন্ত, সেটা প্রতিদিন একবার করে রিভিশন করবা, প্রতিদিন একবার করে রিভিশন করবা, প্রতিদিন একবার করে রিভিশন। আমি 3বার বললাম। আমি তোমাদের একটা ছোট্ট ঘটনা বলি, ঘটনাটা পড়লে, ঘটনাটা শুনলে তোমরা বুঝতে পারবা যে কিভাবে ল ভেতরে ঢোকাইতে হয়। তুমি যদি আমাকে কোয়েশ্চেন করো, স্যার আপনি লিমিটেশন একটা কতবার পড়ছেন, আমার উত্তর হবে 500 বারের বেশি। 500 বার? বুঝছো আমার কথা? আমি লিমিটেশন এক 500 বারের বেশি পড়ছি। স্যার আমরা 5বারও পড়ি নাই স্যার। এখন তুমি যদি প্রশ্ন করো, স্যার আপনি সংবিধান কতবার পড়ছেন, সংবিধান আমি 200 বারের বেশি পড়ছি। বুঝছো? তো এইভাবে তোমাকে, কারণ এটার পিছনে থিওরি আছে, ফিলোসফি আছে। তুমি এসআর অ্যাক্টের বা লিমিটেশন অ্যাক্ট, লিমিটেশন ছোট্ট একটা আইন, লিমিটেশন অ্যাক্ট রিভিশন দিতে সময় লাগে তোমার হয়তো সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। কিন্তু যখনই তুমি এই জিনিসটা রেখে দিবা, পড়বা না, তখন ওই লিমিটেশন অ্যাক্টই তোমাকে 1 ঘন্টা লাগবে পড়তে। এটাকে বলে কন্ট্রোল করা। কন্ট্রোল যতক্ষণ পর্যন্ত তোমার হাতে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি রাজা। যখনই কন্ট্রোল তোমার হাতে বাইরে চলে যাবে, তখনই তুমি বিপদে পড়ে যাবে। এই লিমিটেশন একটা সব সময় কি করতে হবে, যে বাড়ির ওপর রাখতে হবে। এসআর একটা সবসময় বাড়ির ওপর রাখতে হবে। সকালবেলায় উঠলা, ঘুম থেকে উঠে বেয়ার একটা আছে না, বেয়ার এক ঘুম থেকে উঠে, ওকে ওকে দেখে নিলাম, হয়ে গেল একবার, সকালে একবারের মতো রিভিশন। এই জিনিসটা তুমি যদি প্রতিদিন করতে থাকো, আমাকে একটু বোঝাও জিনিস, এই জিনিসটা যদি তুমি প্রতিদিন করতে থাকো, তাহলে তোমার বারের পরীক্ষা দিতে দিতে তোমার লিমিটেশন এক পড়া হয়ে যাবে মিনিমাম 100 বার, তোমার এসআর এক পড়া হয়ে যাবে জি মিনিমাম স্যার। 100 বার। বুঝছো আমার কথা? জি স্যার। তো আমি তো আর একবারে বসে 500 বার পড়ি নাই, আমি তো এটাই বলতেছি। আমি সময় পেলেই রিভিশন দিই। এসআর লিমিটেশন একটা আমি সময় পেলেই দেখি একবার করে, ছোট্ট একটা আইন, দেখতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু আইনটা খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে এখান থেকে 10 মার্ক আসবে। স্যার ফৌজদারি কিভাবে পড়ছেন স্যার? সিআরপিসি নিয়ে অনেক গল্প আছে। সিআরপিসি আমার খুব ফেভারিট একটা সাবজেক্ট। সিআরপিসি আমরা যখন পড়ছিলাম তখন আমাদের কি বলে ঝোল বের হয়ে গেছে, মানে জীবন দিয়ে পানি বের করে দিয়েছিল আমাদের স্যার। মাহবুব স্যারকে তোমরা চিনো কিনা জানি না, ডক্টর মাহবুবুর রহমান, উনি আমাদের 400টা কেস দিছিল প্রথম দিনে। কয়টা? 400 কেসেস, 400। ফুল জাজমেন্ট। 5 মার্কের জন্য। হ্যাঁ, 5 মার্কের জন্য সে আমাদের দিল, বললো যে এন্ড অফ দ্য ইয়ার তোমরা যেটা করবা সেটা হচ্ছে একটা কেস ডায়েরি। আমার কাছে কেস ডায়েরিটা আছে, তোমরা দেখছো? স্যার না স্যার। দেখাইছিলেন স্যার একদিন। দেখছো কিনা আমি জানি না, আমার বাসায় আছে, এই সরি আমি ক্যাম্পাসে নিয়ে গেছি, তোমরা যদি কালকে দেখতে চাও দেখাবো। ও দেখাইছি বোধহয় তোমাদের ইয়ে দেখি। তো ওইখানে আমাদের কেস ডায়েরিটা রেডি করতে বলছিলেন যে 350 কেস তোমরা এখান থেকে পুরোটা পড়বা, সামারি করবা, পড়ে হচ্ছে রেডি করে আমাকে জাস্ট জমা দিবা। এবং শেষ মানে বছরের শেষের দিকে, যখন আমাদের তো 1 বছরের ইয়ার, তো বছরের শেষে যদি জমা দিতে পারো তবেই তুমি টিউটোরিয়াল পরীক্ষায় বসতে পারবা, নাহলে টিউটোরিয়াল পরীক্ষায় বসতে পারবে না। দ্যাট ওয়াজ দ্য কন্ডিশন।
সো ফর 5 এবং মার্কস স্যার হাতে লিখতে হয়েছিল স্যার। হাতে লিখতে হয়েছিল পুরোটা। সো আমার কপিটা আমার কাছে নাই, আমি আরেকজনের কপি আমার কাছে আছে, ডিপার্টমেন্টে নিয়ে রাখছি, তোমাদের দেখাইতে পারি যদি দেখতে চাও। আর তোমাদের মনে হয় যদি কেস পড়বা ওখান থেকে পড়তে পারো নিয়ে, ছবি তুলে নিয়ে, বুঝছো? অনেক মজার কেস আছে ওখানে। আর আমি একটা খুব দ্রুত একটা বই গিফট পাচ্ছি, আমাকে সামন ইজ গিফটিং, তোমাদের দেখাই বইটা, গ্যালারিতে গেলে বুঝতে পারবা। এই দাঁড়াও, এই যে দেখা যায়, দেখা যায় স্যার। জি স্যার দেখা যায়। হ্যাঁ, বইটার নাম হচ্ছে 100 সেনসেশনাল মার্ডার কেসেস অফ বাংলাদেশ। 100টা সেনসেশনাল মার্ডার কেস এখানে আছে, আলাপ করা আছে এখানে। এর মধ্যে বঙ্গবন্ধু মার্ডার কেস, তারপরে তোমার হচ্ছে সৌদি ডিপ্লোমেট খালাপ শট অন ডেট, তারপরে তোমার হচ্ছে 4 ন্যাশনাল লিডার কেস, ওই যে আমাদের 4 নেতা, এরশাদ শিকদার কেস, তারপরে তোমার অনেক কেস আছে, ওয়াইফ মার্ডার ইন কোল্ড ব্লাড ইন যশোর, মার্ডার ইন ফ্রন্ট অফ আই উইটনেস, অল দোজ কেসেস। বাংলাদেশের 100টা তোমার সেনসেশনাল মার্ডার কেস নিয়ে এটা বইটা কম্পাইল করা। বেশি দাম না, 800-900 টাকা দাম। সামন ইজ গিফটিং টু মি এন্ড আমি খুব দ্রুত গিফটটা পাবো এন্ড আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। ওকে, তো সিআরপিসির ব্যাপারটা যেটা, সেটা হলো সিআরপিসি ফৌজদারি কার্যবিধি আমাদের খুব ভালো করে পড়াইছেন মাহবুব স্যার, মানে হি ইজ দ্য জেম। ওনার তুলনায় আমি বাংলাদেশে আজ পর্যন্ত এত ভালো ল পড়াইতে পারে মানুষ, আই ডিডন্ট নো। ওনার ক্লাস করার পর থেকে আমরা বুঝছি বেয়ার অ্যাক্ট ইজ দ্য মেইন থিং। বেয়ার অ্যাক্ট কিভাবে পড়তে হয়, বেয়ার অ্যাক্ট থেকে কিভাবে জিনিসগুলো বের করতে হয়, সব ডিডাকশন উনি শিখাইছিলেন ধরে ধরে। উনি 2.5 ঘন্টা করে ক্লাস নিতেন, সপ্তাহে 3টা। সো আমরা মনোমুগ্ধকর, আই মিন মানে কি বলে, মানে মন্ত্রমুগ্ধের মতো শুনতাম খালি চুপ করে বসে, আমাদের বোরিং লাগতো না, কিচ্ছু লাগতো না। তো উনি করাইছেন আমাদের ক্লাস এবং আমরা সিআরপিসি পুরোটাই এইভাবে পড়ছি। অ্যান্ড তারপর অনেকবার নিজে নিজে অনেক জিনিস বের পড়ছি, পরীক্ষার জন্য হোক বা যার কারণে হোক। সিআরপিসি আমি ভালো করছিলাম আলহামদুলিল্লাহ, আই গট হাইয়েস্ট মার্ক ইন সিআরপিসি। সো আই হ্যাভ গুড গ্রিপ অন সিআরপিসি। বাট তোমাদের এত ডিটেলে তো আমি পড়াবো না, আমি বেয়ার এক থেকে ধরে ধরে যেগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো দেখাই দেবো। সো ভালো করবা, সমস্যা নেই, বেল থেকে হোক বা যেগুলো হোক, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। সিআরপিসি অনেক মজার জিনিস, এটা একটা কি বলে, এটা একটা প্রসেস। প্রসেস না বুঝলে তুমি সিআরপিসি বুঝবে না, প্রসেস না বুঝলে সিপিসি বুঝবে না, বুঝছো? এগুলো আলাদা আলাদা করে পড়া যায় না, ঠিক আছে? তো কারণ আমাদের তো সিআরপিসি শেষ করতে হবে 1 মাসে, তো 1 মাসে কি 1 বছরে পড়া ওইভাবে শেষ করা যায়? যায় না। সো আমাদের না স্যার। যেগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ আমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের পড়াবো, আর যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো দরকার নেই। জুডিশিয়ারিতে বা বারে যেগুলো আসে সেগুলোই পড়বো আমরা, ঠিক আছে বনি? জি স্যার। ওকে, 28 নম্বর সেকশন ইম্পর্টেন্ট না, ওটা দরকার নাই। এটা তোমরা নিজে নিজে একবার দেখলেই বুঝতে পারো। হোয়াট পার্টিস ক্যান নট বি কম্পেল টু পারফর্ম, তাকে কাকে বাধ্য করা যেতে পারে না। এখন তুমি যার সাথে এমন কোনো চুক্তি করছো, দেখো তুমি যার সাথে চুক্তি করছো যে মিস রিপ্রেজেন্টেশনের শিকার হয়েছে, তাহলে সেটা তো একটা ভয়েডেবল কন্ট্রাক্ট। ভয়েডেবল কন্ট্রাক্ট বাধ্য করা যায় কাউকে? করা যায় না। না স্যার। আচ্ছা, তুমি কারোর সাথে এমন কোনো চুক্তি করছো, এ নম্বরটা একটু দেখতে পারো, এটা একটু দেখতে পারো। ইফ দ্য কনসিডারেশন টু বি রিসিভড বাই হিম ইজ সো গ্রসলি ইনএডিকুয়েট, মানে তোমার সাথে যে চুক্তিটা করছে, তুমি কাউকে 10 বিঘা জমি বিক্রি করবো বলে ঠিক করছো। 10 বিঘা জমির দাম কত হতে পারে সর্বোচ্চ বলো তো, বা সর্বনিম্ন দাম কত হতে পারে? অনেক টাকা না? কোটির ওপরে। জি স্যার। তো কোটির ওপরে জমি যদি তুমি তাকে 1 লাখ টাকায় বিক্রি করার চিন্তা ভাবনা করো এবং তাকে চুক্তিও করে ফেলছো 1 লাখ টাকায়, আইন ধরেই নেবে যে তার সাথে ফ্রড করা হয়েছে, বুঝছো? তবে জি হ্যাঁ, স্যার। যদি আদার এভিডেন্স দিয়ে প্রুভ করতে পারো, তবে হ্যাঁ তখন বাস্তবায়ন করা যেতে পারে। বাট প্রাইমারি প্রিজাম্পশন যেটা হবে, এখানে কি হয়েছে, ফ্রড হয়েছে তার সাথে, তখন স্পেসিফিক পার্সোনাল কন্ট্রাক্ট দেবে না। তবে হ্যাঁ, তুমি যদি আদার এভিডেন্স দিয়ে প্রুভ করো, দিতে পারে। আর পরেরটা হচ্ছে এমন কারোর কাছ থেকে সম্মতি নিচ্ছ তুমি মিসরিপ্রেজেন্টেশনের মাধ্যমে, হ্যাঁ, বা কনসিলমেন্টের মাধ্যমে, লুকাইছো তার কাছ থেকে, অথবা আনফেয়ার প্র্যাকটিসের মাধ্যমে, তখন তার এগেইনস্টে বাস্তবায়ন করতে পারবে না। অথবা তোমার আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে হতে পারে, তো প্রেশারের মাধ্যমে হতে পারে। ইন অল দোজ কেসেস ইউ ক্যান নট কম্পেল স্পেসিফিক পারফরমেন্স টু এক্সিকিউট। বুঝা গেল? বুঝতে পারছি স্যার। আচ্ছা, 29 নম্বর সেকশনটা হচ্ছে এরকম যে তুমি যদি দেখো, দ্য ডিসমিসাল অফ এ স্যুট ফর স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট অর পার্ট thereof shall bar the plaintiff right to super compensation for the breach of such contract or part thereof। মানে তুমি কারোর এগেইনস্টে
মনে করো জয় হচ্ছে সাইম আলী খানের এগেনস্টে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টে চুক্তি করছে। জয় বলছে আমার এই জিনিসটা দরকার ছিল, সাইম আলী খান দিতে চাচ্ছে না, আমি টাকা দেবো, সাইম আলী খান যেন আমাকে এই জিনিসটা দেয়। বোঝা গেল? এটাই দুই স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, তাই না? তুমি যেটার জন্য চুক্তি করছিলে সেটাই চাচ্ছ বেসিক্যালি। কোর্ট তোমাকে দেয় না স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। তুমি কি পরবর্তীতে আবার আলাদা করে কম্পেনসেশনের জন্য মামলা করতে পারবা? কম্পেনসেশনের জন্য স্পেসিফিক পারফরম্যান্স যেহেতু দেয় নাই, তাহলে তো কম্পেনসেশনের জন্য মামলা করতে পারি। পারো না। তুমি 19 নম্বর সেকশনটা মনে করে দেখো। 19 নম্বর সেকশনে বলা ছিল তুমি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের মামলাতেই কম্পেনসেশন চাইতে পারতা, ওটা তোমার রাইট ছিল। কিন্তু তুমি চাও নাই কম্পেনসেশন, শুধুমাত্র স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টই চাইছো। যদি মামলা ডিসমিস হয় বা ডিসচার্জ হয়ে যায়, পরবর্তীতে তুমি আর স্পেসিফিক পারফরমেন্সের জায়গায় কম্পেনসেশন চাইতে পারো না, এটা ডাবল জিওপার্ডি হয়ে যাবে, অথবা তোমার রেজ জুডিকাটা হয়ে যাবে। তাহলে আবার করে আবার নতুন করে মামলা করবে, স্পেসিফিক পারফরম্যান্স আর কম্পেনসেশন দুইটা একসাথে যাবে। নতুন মামলা নেবে একই না, বিষয় বললাম তো তো। একই বিষয়ে তো একাধিক মামলা হবে না। একই বিষয়ে তো একাধিক মামলা হতে পারে না। তুমি একই বিষয়ে একবার স্পেসিফিক পারফরমেন্স চাবা, পাও নাই বলে আবার কি চাবা? কম্পেনসেশন চাবো। দেবে না কোর্ট। তোমাকে 19 নম্বর সেকশনে রাইট দেয়া হয়েছে যে স্পেসিফিক পারফরমেন্সের সাথে সাথে তুমি কম্পেনসেশন চাইতে পারো। কম্পেনসেশনও চাওয়া লাগবে। হ্যাঁ, তুমি যদি না চাও তখন তুমি কি বারবার কোর্ট একই বিষয় এন্টারটেইন করবে? করবে না। এটা সিপিসি যখন পড়বা আবার দেখাবো, ঠিক আছে? এটাকে বলে কনস্ট্রাকটিভ রেজ জুডিকাটা। স্যার এটা তাহলে কি বললেন 29 নাম্বারটা একটু এক এক লাইনে স্যার। 29 নম্বরটা এক লাইনে হচ্ছে যদি তুমি স্পেসিফিক পারফরমেন্সের মামলা করো এবং কোর্ট যদি সেই মামলা তোমাকে এন্টারটেইন না করে বা তোমাকে দেয় না স্পেসিফিক পারফরমেন্স কন্ট্রাক্ট, একই বিষয়ের উপরে পরবর্তীতে তুমি কম্পেনসেশনের মামলা করতে পারবে না। কারণ তোমার 19 নম্বর সেকশনে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের মামলাতেই তুমি কম্পেনসেশন অল্টারনেটিভলি চাইতে পারতা, তুমি সেটা চাও না, তোমার প্লেন্টের ভিতরে সেটা নাই। তাহলে তুমি নতুন করে আবার আলাদা করে মামলা করতে পারবে না, ওটা ইয়ে হয়ে যাবে, রেজ জুডিকাটা হয়ে যাবে। বুঝলা? বুঝতে পারছি স্যার। ওকে ওকে। 30 নাম্বারটা দরকার নেই স্যার। না, 30 দরকার নেই, 30 দরকার নেই। আচ্ছা, 31 স্যার। আমরা একটু ওকে 31 দেখার আগে আমরা একটু আলাপ করি তোমাদের সাথে। এখন বলো, তোমাদের কাছে আমি যে দায়িত্বটা দিলাম আজকে, যে তোমরা প্রতিদিন একবার করে যতদূর পড়া হয়েছে ততদূর রিভিশন করবা, তোমরা কি করবা? স্যার যতদূর হয়েছে ইনশাআল্লাহ ততটুকু, না পারলেও স্যার যতটুকু পারি আর গেছে ততটুকু দেখবো। এক্স্যাক্টলি, যতটুকু পারো ততটুকু। ঘুম থেকে উঠেই সবার বেডের কাছে তোমরা বেয়ারাইট গুলো রেখে দিবা। ঘুম থেকে উঠে প্রথমে ক্ষুধা লাগে স্যার, তারপরে ক্ষুধা লাগার জন্য ঘুম থেকে আমরা উঠে চলে ফোন যাই ধরো না তোমরা সবাই? ব্রাশ করার জন্য চলে যাই, তারপর ঘুম ব্রাশ থেকে করে উঠে খাই, খাওয়ার বাবা পরে আর কথা স্যার বলতে পড়া হয়। ঘুম থেকে উঠে তোমরা কি করো? ফোন ধরো সবাই, সবাই ফোন হাতে নেয়, সবাই নেয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই ফোন হাতে নেয়। জি স্যার, জি স্যার। স্যার সময়টা দেখার জন্য হইলেও হাতে নেওয়া লাগে। ফোন আমাদেরকে এমন ভাবে ধরছে, এই যে দেখো এখনো ফোন আসতেছে, তোমাদের আজগার ভাই, ছোট ভাই আজগার। স্যার কালকে যদি আমাদেরকে স্যার টিম দেওয়া হয় তাহলে আপনি আমাদের টিমে খেললেন স্যার। আরে বাবা, আমি খেলতে পারি না, বাজে কথা সব। স্যার আপনি না এত স্যার, ভালো আপনি ক্রিকেট আমাদের খেলেন টিমে আমি খেলবেন জানি স্যার। স্যার। স্যার আপনার সাথে একবার কি চুক্তি হয়েছে খেলা স্যার। হয়? জয় ফুটবল নাকি ক্রিকেট? স্যার আপনার সাথে একবার ক্রিকেট। চুক্তি হয়েছিল স্যার। বুঝি নাই, বলি। আপনার সাথে একবার চুক্তি হয়েছিল আমাদের যে স্যার আমরা একটা খেলার আয়োজন করবো, সেখানে আপনি খেলবেন স্যার। তোমরা করলে, তোমরা আলাদা করে করলে খেলতাম। এই টুর্নামেন্টে খেলার মতো অবস্থা নেই, আমার কন্ডিশনও ভালো না, শারীরিক কন্ডিশন খুবই খারাপ, আই এম নট ফিট এট অল। ঠিক আছে? স্যার আমরাও কেউ স্যার ফিট না স্যার, আমাদের প্লেয়ার নাই স্যার, আপনাকে লাগবে। না, আমি শুনছি হচ্ছে বনিয়ামিন হচ্ছে ক্যাপ্টেন ছিল টিমের এক সময়, এন্ড হি প্লেজ ওয়েল। আই হোপ তোমরা ভালো খেলবা, টিম দিলে তোমাদের। আমি দেখি ওদের সাথে কথা বলে দেয় কিনা, আমি দিছে কিনা আমি জানি না, ওরা আমাকে ফোন দিচ্ছে হয়তো এই জন্যই। তো আমি তোমাদের জন্য উইশ করি, ভালো ভালো করো তোমরা। এর বাইরে আমার আর কোনো কনসিডারেশন নেই এখানে, বিকজ আমার খেলার স্যার মতো আপনাকে সময়ও না। চাই স্যার টিমে স্যার। অত সোজা না গো। স্যার শুধু স্যার আপনাকে চাই স্যার। আমার আসলে সময় নেই খেলার মতো, আমাকে গিয়ে ক্লাস নিতে হবে, আমি ক্লাসের ফাঁকে গিয়ে হয়তো যাইতে পারি। এই হলো টোটাল ব্যাপার। এখন তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বারবার বলতেছি, যতদূর পড়াইছি আমি একবার হলেও রিভিশন করবা প্রতিদিন, চেষ্টা করবা যতটুকু পড়াইছি একবার 1 ঘন্টা বসে রিভিশন করে ফেলবা। তাহলে যেটা হবে সেটা হলো তোমরা এই যে এফোর্ট দিচ্ছ
ক্লাস করতেছো, এটার একটা ফ্রুটফুল ডিসিশন, মানে ফ্রুটফুল একটা তোমরা পাবা। তো এর বাইরে আসলে আমার কোনো তোমাদের কাছে চাওয়া পাওয়া নাই, ঠিক আছে? রিভিশন দিতে থাকো, আর আমি যে প্রশ্নগুলো দেবো ওই প্রশ্নগুলো সলভ করতে থাকবো। এর বাইরে আমি তোমাদের কাছে কিছু চাই না, এবং এটাই এতটুকুই তোমাকে বার কাউন্সিল পাস করানোর জন্য হেল্প করবে। এর বাইরে আর কিছু লাগবে না। ক্লাস করো রেগুলার। জয়, তুমি তো এগুলা দিলে না। কোনটা? ওই যে স্যারে তুমি দিছো প্রশ্ন অ্যান্সার গুলা, ও আচ্ছা, পাঠিয়ে দিব না। গ্রুপে দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব। ও কোশ্চেন সলিউশন করে দিছি ওইটা। হ্যাঁ স্যার, জি, ওইটাও স্যার। দিয়ে দিব, আর হচ্ছে আমারটাও দিয়ে দিব স্যার, সমস্যা নেই। আমি তোমাদের এটা গ্রুপে দিই নাই, কারণ হচ্ছে যারা যারা আমাকে কোশ্চেন পাঠাইছে অ্যান্সার করে আমি তাদের দিছি খালি। আমি জি, স্যার। ভাবছিলাম দিয়ে দেবো গ্রুপে, কিন্তু পরে মনে হলো তোমরা তো লিখতেছো, তোমরা আগে নিজের মতো করে লেখো, তারপর দেবো না। আমি অলরেডি অ্যান্সার দিয়ে দিছি জয়কে, এবং আরো আছে, লুনা আছে, তারপরে তোমার হচ্ছে আর একটা মেয়ে আছে শামিমা, মোস্ট প্রবাবলি শিমুকে দিছে, তাই না শিমু? জি স্যার, আমাকে দিচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে। আমরা 31 নম্বর সেকশনটা একটু দেখি। এটা খুবই সহজ সেকশন, এবং এই রেকটিফিকেশন যেটা, এটা দেখে আমরা আজকের মতো শেষ করব। রেকটিফিকেশন হচ্ছে, আচ্ছা, যদি মনে করো আমরা একটা দলিল লেখার সময় যদি কোনো ভুল করি, ভুল হতেই পারে দলিল লেখার সময়। আমি আর জয় চুক্তি স্যার। করতেছি, জয়কে বলছি, জয় তোমাকে আমি 19 ডেসিমেল জমি দেবো। কত ডেসিমেল? 19 ডেসিমেল। এখন 19 লিখতে 19 লিখতে গিয়ে আমি 90 লিখে ফেলছি। এখানে আমাদের উদ্দেশ্য কতটুকু জমি ছিল বলতো? 19। জি 19। স্যার। এখন 90 লিখে ফেললে যেটা হবে সেটা হলো, আমি কি তাকে 90 দিতে চাইছি নাকি সে 90 চাইছে? না স্যার, কেউই চাই নাই, আমরা 19 চাইছিলাম। কেউই চাই নাই। সো আমাদের চুক্তি ছিল বেসিক্যালি 19 করার। তো সেইটা খাতা কলমে করতে গিয়ে আমরা একটা ভুল করে ফেলছি, ক্লারিক্যাল মিস্টেক করে ফেলছি। মিস্টেকটা কি? মিউচুয়াল মিস্টেক। দুই পক্ষই ভুল করছে এখানে, তাই না? জি স্যার। তো যেহেতু দুই পক্ষ ভুল করছে, এখানে আইন যেটা বলতেছে সেটা হলো যে দুই পক্ষের ভুলের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো কোর্টে যেতে পারি, এবং গিয়ে আমরা, যে কোনো পক্ষ যেতে পারে, আমি যেতে পারি বা তুমি যেতে পারো, অথবা আমি যদি মরে যাই আমার রিপ্রেজেন্টেটিভ যেতে পারে বা তোমার রিপ্রেজেন্টেটিভ যেতে পারে, গিয়ে আমরা কি করতে পারি? ওটাকে রেকটিফাই করে নিতে পারি। বোঝা গেল? জি স্যার। এটাকে বলে রেকটিফিকেশন। এখন এটা তো খুব সহজ, এখানে দুইটা পার্টি মিস্টেকেনলি করছে, মিউচুয়াল মিস্টেক হয়েছে। তো এই ক্ষেত্রে নর্মালি তো কোর্টে কেউ যায় না মিউচুয়াল মিস্টেকের ক্ষেত্রে। কারণ কি? আমার সাথে তোমার ভালো সম্পর্ক আছে বলেই দুইজন ভুল করে ফেলছে, এখন আমরা ঠিক করে ফেলবো, এতটুকুই তো, এর বাইরে তো কিছু না। এই জন্য কি কোর্টে যাওয়া দরকার আছে? না। বাট তাও না কোর্টে স্যার। যাওয়ার অপশন রাখছে, কোর্টে যাওয়ার অপশন রাখছে, চাইলে যাইতে পারি। And জয় মনে করে বলতেছে না আমাকে 90 ডেসিমেল দেওয়া লাগবে, খাতা কলম হয়ে গেছে, তখন আমি কোর্টে যাইতে পারি যে না, আমাদের একটা মিউচুয়াল মিস্টেক হয়ে গেছে, আমরা আসলে 19 ডেসিমেল ঠিক করছিলাম, কারণ আমার এখানে জমি আছে 19 ডেসিমেল, এবং এই জমিটাই তাকে দিতে চাইছিলাম আমরা। তো তখন আমরা কোর্টে গিয়ে রেকটিফাই করাই নিতে পারি, বা আমি গিয়ে কোর্ট রেকটিফাই করে নিতে পারি। তো এই ক্ষেত্রে একটা কথা। আরেকটা পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে ফ্রড। ফ্রডের মাধ্যমে জয় 19-এর জায়গায় 90 করাই নিছে, ঠিক আছে? জয়ের সাথে আমার চুক্তি হয়েছে, 19-এর জায়গায় জয় করছে কি? ফ্রড করে 90 লেখাই নিছে আমার কাছ থেকে। তখন আমি যেটা করতে পারি সেটা হলো, আমি কোর্টে গিয়ে ওই 90টাকে ঠিক করায় 19 করাই নিতে পারি। এটাকে বলে রেকটিফিকেশন। তাহলে আমরা একটা দুইটা জিনিস শিখলাম, সেটা হলো এখানে পার্টি কে কে যাইতে পারে কোর্টে। এখানে যাইতে উভয় পারে, পক্ষ আমিও স্যার। যেতে পারি, দুই পার্টি যেতে পারে, আর কে যাইতে পারে? রিপ্রেজেন্টেটিভ ইন ইন্টারেস্ট রিপ্রেজেন্টেটিভ যেতে পারে। যাইতে পারে। আরেকটা পয়েন্ট হচ্ছে, এখানে অবশ্যই লিখিত চুক্তি হতে হবে। লিখিত চুক্তি হতে হবে না জয়? জি স্যার, লিখিত হতে হবে। হ্যাঁ, লিখিত না হলে তো আসলে ভুল হওয়ার কোনো চান্স নাই, রেকটিফিকেশনের কোনো না। চান্স নাই, মৌখিক না। অবস্থায় থাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা, আর গ্রাউন্ড হচ্ছে দুইটা, একটা ফ্রড আর একটা হচ্ছে মিউচুয়াল মিস্টেক। বুঝছো? জি স্যার। আচ্ছা, আর রেকটিফাই কি করা যেতে পারে? যে কোনো লিখিত দলিল, ঠিক আছে? যে কোনো লিখিত দলিল যেটা আমাদের ভুল হয়েছে, মিস্টেকের মাধ্যমে ভুল করছি আমরা, মানে কি বলে, রং হয়েছে লিখতে গিয়ে, অথবা ফ্রডের মাধ্যমে, that can be rectified by the parties অথবা the representative in interest. This is called rectification. ঠিক জি আছে? স্যার। জি স্যার। Okay, এটা খুব সহজ না? মোটামুটি স্যার সহজ আছে এটা অন্যান্য গুলোর তুলনায়। এটা খুব অনেক সহজ, অনেক সহজ। এটা খুব সহজ, এটা কঠিন কিছু না। তবে হ্যাঁ, শর্ত আছে, সেটা হচ্ছে তোমার আর আমার ভিতরে একটা
আগাম মৌখিকভাবে একটা এগ্রিমেন্ট হইতে হবে। ওইটা মৌখিক এগ্রিমেন্ট যেটা, ওইটা ভুল করে আমরা কি করে ফেলছি, খাতায় লেখার সময় ভুল করছি, অথবা ফ্রড করার মাধ্যমে খাতায় ভুল লেখা হয়েছে। তখন ওই খাতা কলমের যে হিসাবটা, ওইটাকে রেকটিফাই করে আমাদের যে মানসিক যে আমাদের এগ্রিমেন্ট বা মৌখিক যে এগ্রিমেন্ট, ওইটার সাথে সামঞ্জস্যপূর্ণ করা যেতে পারে। দিস ইজ রেকটিফিকেশন। বুঝা গেল? জি স্যার। আচ্ছা, এই যে দেখো প্রিজাম্পশনটা দেখো, ফর দ্য পারপাস অফ রেকটিফাইং এ কন্ট্রাক্ট ইন রাইটিং, লিখিত কোনো একটা চুক্তি যদি রেকটিফাই করা হয়, দ্য কোর্ট মাস্ট বি স্যাটিসফাইড অল দ্য পার্টিস দেয়ার টু ইন্টেন্ডেড টু মেক অ্যান ইকুইটেবল এন্ড কনসিস্টেন্ট এগ্রিমেন্ট। এই যে যেটা লাস্টে কথা বললাম, যে অবশ্যই কোর্টকে এটা নিশ্চিত হতে হবে যে তোমাদের ভিতরে একটা ইকুইটেবল চুক্তি ছিল। তোমাদের ভিতরে যদি চুক্তিই না থাকে কোনো রকম, তাহলে কি লিখিত কোনো দলিল থাকতে পারে সেখানে? পারে না। কোর্টকে এটা নিশ্চিত হতে হবে যে লেখার আগে তারা কি করছিল, মৌখিকভাবে বা যে কোনো ভাবে হোক না কেন তারা একটা চুক্তি করছিল এবং সেটা লেখার সময় ভুল হয়েছে, তখনই কি হবে, রেকটিফিকেশন হবে, তার আগে হবে না। আচ্ছা, আর প্রিন্সিপালটা দেখো, এটা থেকে বারবার প্রিলিতে প্রশ্ন হয়। প্রিন্সিপাল অফ রেকটিফিকেশন কত নম্বর সেকশনে বলা আছে? 33। এটা দাগাইনি, এটা প্রিলির প্রশ্ন। ওকে স্যার। কোনো রিটেন ইনস্ট্রুমেন্টকে রেকটিফাই করার সময় কোর্ট যেটা করবে সেটা হলো তোমাদের ইন্টেনশন দেখার চেষ্টা করবে, তোমরা আসলে কি এখানে লিখতে চাইছিলে, এটা ইন্টেনশন দেখার চেষ্টা করবে। ঠিক আছে? এখানে লিখিত দলিলে কি আছে? স্যার কোশ্চেনটা একটু আবার বলেন। কোশ্চেন হচ্ছে তোমার সেকশন 33, যেটা প্রিন্সিপাল অফ রেকটিফিকেশন, এইটা আসলে কত নম্বর সেকশনে আছে, এটা প্রিলিতে প্রশ্ন হয়। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ রেকটিফিকেশন, এটা কত নম্বর সেকশনে আছে? সেকশন 33 তে। এটা প্রিলিতে প্রশ্ন হয়। প্রিন্সিপাল মানে কি? প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি। রেকটিফিকেশনের নীতি? নীতিটা কি? রেকটিফিকেশনের নীতি হলো কোর্ট সবার আগে তোমাদের ইন্টেনশন দেখার চেষ্টা করবে যে তোমরা দলিলের ভেতরে কি লেখার চেষ্টা করছিলা বা ইন্টেন্ট করছিলা, এবং এটা লিগ্যাল কনসিকুয়েন্স কি হতো। লিগ্যাল কনসিকুয়েন্স তো বুঝতেছো, যে তুমি যদি 19 লেখো তাহলে তোমাকে 19 ডেসিমেল দেওয়া লাগে, যদি তুমি 90 লেখো তাহলে তোমাকে 90 ডেসিমেল দেওয়া লাগে। তো বেসিক্যালি তোমাদের মানসিক যে অবস্থাটা, তোমাদের ইন্টেনশনটা দুই পার্টির, সেটা বেসিক কনসিডারেশন এখানে। 32-এ বলতেছে দেখবে আগে যে তোমাদের মানসিক কোনো চুক্তি ছিল কিনা বা মৌখিক কোনো চুক্তি ছিল কিনা, এবং সেটা ভুল হয়ে তোমার খাতায় আসছে, খাতাটা তখন রেকটিফাই করবে। আর 33-এ বলতেছে তোমাদের মেন্টাল ইন্টেনশনটা কি ছিল, সেটা অবশ্যই দেখার চেষ্টা করবে। খাতায় কি লেখা হয়েছে সেটা এখানে মেইন কনসিডারেশন না, কারণ খাতায় ভুল হয়েছে, সোজা কথা যেটা। ভুলটা কি সেটা বুঝতে হলে তোমাকে দেখতে হবে তোমাদের চুক্তি হওয়াটা, মানে লিখিত চুক্তি হওয়ার আগে মানসিক অবস্থাটা কি ছিল, ইন্টেনশনটা কি ছিল। বুঝলা? এই না বোঝো নাই, হাত তোলো যারা বোঝো নাই। যারা বোঝো নাই তারা একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করো। শামিমা বোঝো নাই? আচ্ছা শামিমা, কোথায় বুঝতেছো না একটু বলো তো, আমি আরেকবার বুঝাই দিচ্ছি। স্যার আমি সেকশনটাই ভালোভাবে বুঝি আচ্ছা নাই। শামিমা, আমাদের আমাদের এই যে এসআর অ্যাক্টে রেকটিফিকেশনের বাংলা যদি তুমি সার্চ করো, রেকটিফিকেশন মানে বেসিক্যালি কারেকশন, বুঝছো? কারেকশন। তো কারেকশন মানে হচ্ছে, মনে করো শামিমা আর আমি দুইজন মিলে একটা চুক্তি করলাম। শামিমাকে বললাম, শামিমা আমি তোমাকে 19 ডেসিমেল বা 19 ডেসিমাল জমি দেবো, বা 19 কাঠা জমি দেবো। তুমি আমার কাছে 19 কাঠা জমি তাহলে চুক্তি করলে একটা। আমরা আজকে মৌখিকভাবে চুক্তি করলাম, আজকে মনে করো এখানে বসেই, ঠিক আছে, বললাম যে আমার একটা 19 কাঠা জমি আছে, তোমাকে আমি দেবো, তুমি আমাকে 19 কাঠার জন্য টাকা দিবা। আগামীকালকে সকালবেলা আমরা অফিসে গেলাম, আমি ডিপার্টমেন্টে গেলাম, তুমি একটা লিখিত দলিল নিয়ে আসলা, একটা খাতা কলম নিয়ে আসলা, বা যাই হোক না কেন টাইপ করে টাইপিস্ট নিয়ে আসলে, আমরা টাইপ করলাম। টাইপ করতে গিয়ে আমরা লিখলাম হচ্ছে 19-এর জায়গায় 19 জায়গায় কি লিখলাম, 90 লিখে ফেললাম। তাহলে কি হলো, 19-এর জায়গায় 90 ডেসিমেল লেখা হয়ে গেল, বা 90 কাঠা লেখা হয়ে গেল। এখন দেখো এই যে ভুলটা, এই ভুলটা একটা মিউচুয়াল মিস্টেক। মিউচুয়াল মানে দুই পাক্ষিক ভুল। তুমিও চাইছিলা 19, আমিও চাইছিলাম 19 দেবো তোমাকে, কিন্তু আলটিমেটলি আমরা লিখে ফেলছি কত, 90 বা 90। এখন এই অবস্থাতে যদি পড়ে থাকে জিনিসটা,
তাহলে তোমাকে আমি কি 90 দিতে পারি? পারি না। তুমি আমার কাছ থেকে 90 তো চাওই নাই আলটিমেটলি। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো, যেহেতু রেজিস্ট্রি হয়ে গেছে, দলিলটা মনে করো আমরা রেজিস্ট্রেশনও করে ফেলছি। এখন তোমাকে আমি যখন জমিটা বুঝাই দিতে যাচ্ছি, তখন মনে করো কত ডেসিমেল বুঝাই দিচ্ছি, 19 ডেসিমেল বুঝাই দিচ্ছি। কিন্তু তুমি বলতেছো ভাই স্যার 19 ডেসিমেল কেন বুঝাই দেবেন, আমাকে তো আপনি 90 ডেসিমেল বুঝাই দেবেন, কারণ আমরা তো 90 ডেসিমেলের জন্য চুক্তি করছি এবং রেজিস্ট্রেশন করছি। তখন আমি করতে পারি কি, আমি কোর্টে যাইতে পারি, কোর্টে গিয়ে রেকটিফাই করাই নিতে পারি, 19-এর জায়গায়, এই 90-এর জায়গায় 19 লেখাই নিতে পারি। বলতে পারি স্যার মহামান্য আদালত, আমরা তো এখানে 19 ঠিক করছিলাম, বাট এখানে আসলে 90 লেখা হয়ে গেছে, আপনি এটা ঠিক করে দেন, নাহলে কিন্তু পরবর্তীতে ইস্যুস তৈরি হতে পারে। স্যার হ্যাঁ বলো। যদি হচ্ছে স্যার যে কিনবে সে যদি কোর্টে যে তখন মিথ্যা কথা বলে, কে মিথ্যে কথা বলে? শামিমা? মানে স্যার হ্যাঁ স্যার, আমার আর আপনার ভিতরে তো চুক্তি হয়েছে, এখন আমার এটা যে কোনো ভাবে একটা মিস্টেক হয়েছে, এখন আমি হ্যাঁ যদি গিয়ে বলি যে না 19 না আমার 90 ডেসিমেলে আমাদের কথা হয়েছিল, সেই ক্ষেত্রে স্যার? না না, মিথ্যা বলার চান্স তো এখানে দুই ক্ষেত্রে আছে। দেখো, মিউচুয়াল মিস্টেকের ক্ষেত্রেও মিথ্যা সে বলতে পারে পরবর্তী থেকে, অথবা জি জিনিসটা স্যার। যদি এমন হয় সে ফ্রড করছে মানে কি, শামিমা মনে করো ইচ্ছা করেই 19-এর জায়গায় 90 লেখাই নিছে, তাহলে তো সে মিথ্যা বলবেই, সে তো 90 চাইছে আলটিমেটলি, তাই না? জি স্যার। ওকে, তো দুই ক্ষেত্রেই মিথ্যা বলার চান্স আছে, এবং মিথ্যা যখন বলবে তখনই তো কোর্টে যাবে মানুষ। সত্যি কথা বললে তো আর কেউ কোর্টে যাচ্ছে না, যাচ্ছে? না স্যার। তো খুব বেসিক না। কমন সেন্স। সত্যি কথাই যদি আমি বলি বা শামিমা যদি বলে যে সত্যি কথা স্যার ঠিক আছে 19 আছে, আপনি চলেন আমরা একটা কাজ করি, আমরা রেজিস্ট্রি অফিসে এটা রেজিস্ট্রেশন করি, নতুন করে আবার রেজিস্ট্রেশন করি, ওটা রেজিস্ট্রেশন করা যায় নতুন করে আবার, ওটা আমরা কেটে দিয়ে আমরা 19-এর জায়গায় 90 জায়গায় 19 করে নিই, তাহলে তো আমাদের কোর্টে যাওয়া লাগতেছে না। কিন্তু কোর্টে তখনই যেতে হবে যখন শামিমা 19-এর জায়গায় 90 ডেসিমেলই চাইবে। তো আমি কোর্টে গেলাম, কোর্টে গিয়ে আমি যেটা করতে পারি সেটা হলো কোর্টকে বলতে পারি এটা যেন ঠিক করে দেওয়া হয়। এখন প্রুফ তো আমাকেই করতে হবে, তাই না? যেহেতু আমি ক্লেম করতেছি, বার্ডেন অফ প্রুফ তো আমার ঘাড়েই আলটিমেটলি। এখন প্রুফ করার ক্ষেত্রে কোর্ট এখানে 32 এবং 33 নম্বর সেকশনের হেল্প নেবে। জয় যদি বললো এখানে আসলে মিথ্যা কথা বললে কি হবে, কোর্ট 32 এবং 33 নম্বর সেকশনের হেল্প নেবে। 32 নম্বর সেকশনে বলতেছে কোর্ট প্রথমেই দেখবে যে আমাদের একটা চুক্তি ছিল কিনা, আমার এবং শামীমের ভিতরে একটা চুক্তি ছিল কিনা। আসলে যদি কোনো চুক্তি না থাকে তাহলে শুধু শুধু তো আর আমরা কোনো ধরনের ডকুমেন্ট বানাবো না। কোর্ট প্রাথমিকভাবে ডকুমেন্ট হওয়ার আগে, এই যে আজকে রাতে এখন বসে যে আমরা চুক্তিটা করতেছি এইটা সম্পর্কে রিসার্চ করবে বা সার্চ করবে বা জিজ্ঞাসাবাদ করবে। এরপরে যেটা করবে কোর্ট সেটা হলো যে আমরা আসলে কি ইন্টেনশন করছিলাম, আমি তোমাকে 19 দেওয়ার চিন্তা করছিলাম নাকি 90 দেওয়ার চিন্তা করছিলাম, এটা খোঁজার চেষ্টা করবে। এটা 33 নম্বর সেকশনে বলা আছে। যদি কোর্ট স্যাটিসফাইড হয় যে আমি 19 দেওয়ারই কথা বলছিলাম, ইন্টেন্ট করছিলাম, এবং 19 দেওয়ার মতোই তোমার হচ্ছে আমার কনসিকুয়েন্স ছিল বা আমার লিগাল ক্যাপাবিলিটি ছিল, তখন কোর্ট সেটাকে লিখিত দলিলটাকে কেটে 19 করে দিতে পারে। বুঝছো এবার শামিমা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, কিন্তু তো স্যার এটা এতটুকু যদি এখানে। প্রমাণ না হয় সেক্ষেত্রে কি ওই 90 ডেসিমেলি পাবে সে জমি, যদি প্রমাণ করতে না পারে যে 19-এর জায়গায় 90 হয়েছে? এখন এখন এইখানে কয়েকটা বিষয় থাকে, সেটা হলো যদি আমার 90 ডেসিমেল জমিই না থাকে তাহলে তো তুমি আমাকে বাধ্য করতে পারবা না স্পেসিফিক পারপাস অফ কন্ট্রাক্ট করার জন্য, তাই না? ইফ আই ডোন্ট হ্যাভ দ্য ওনারশিপ টু 90 ডেসিমেলস অফ ল্যান্ড, ওই 25 নম্বর সেকশনের কথা তো মনে আছে, তোমাদের মনে আছে না? কিন্তু স্যার আমার যদি 90 ডেসিমেল জমি থাকে সেক্ষেত্রে কি কোর্ট আমাকে বাধ্য করবে যে জমিটা ছেড়ে দেওয়ার জন্য? হ্যাঁ, তখন বাধ্য করতে পারে। তখন যদি কোর্টের কাছে মনে হয় যে সত্যি সত্যি তোমার হচ্ছে ইন্টেনশন ছিল 90 দেওয়ার, এবং 90 দেওয়ার জায়গায় আমি 19 বলতেছি এখন এসে, তো কোর্ট তখন বাধ্য করতেই পারে। কারণ মানুষ তো, তুমিও ভুল হতে পারো, আমিও, মানে তুমিও মিথ্যা বলতে পারো, আমিও মিথ্যা বলতে পারি, কোর্টের কাছে তো কেউ সত্যবাদী না, তাই না? জি এখন স্যার। আমি মনে করো এখন 19 দেবো বলেই 90 এর তালভানা করতেছি। অ্যাকচুয়ালি আমি 90 দিতে চাইছিলাম তোমাকে, কিন্তু তোমার হচ্ছে 90 লিখছি আমরা, পরবর্তীতে আমি গিয়ে কোর্টে ক্লেম করতেছি না আমি 19 দিতে চাইছিলাম। এটাও তো হইতে পারে, তাই না? সো বোথ দ্য কেসেস আর ভ্যালিড, তোমার ক্ষেত্রেও ভ্যালিড, আমার ক্ষেত্রেও ভ্যালিড। তো কোর্ট তখন আলটিমেটলি দেখবে যে আসলে তোমার কি ছিল, সত্যটা কি। ঠিক আছে? স্যার আরেকটা বিষয় জানার ছিল। বলো। স্যার এটা কি হচ্ছে স্যার, তার মানে রেজিস্ট্রেশন হওয়ার পরে এবং রেজিস্ট্রেশন হওয়ার আগে উভয় ক্ষেত্রেই আমরা রেকটিফাইড করতে পারবো? উভয় ক্ষেত্রে রেকটিফাই করা যাবে, এখানে আচ্ছা রেজিস্ট্রেশন স্যার। কথা তো বলা নাই। নরমালি যেহেতু স্যার রেজিস্ট্রেশন, বায়না দলিল
যেহেতু বায়না দলিল, সেক্ষেত্রে তো উনি রেজিস্ট্রেশন করতেই পারে দলিলটা, তো সেই ক্ষেত্রে আর কি বললাম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নর্মালি যেটা হয়, রেজিস্ট্রেশনের পরেই সবাই আবিষ্কারটা করে, প্রবলেমটা হয়েছে। কারণ রেজিস্ট্রেশন না হলে তো রাইট টাইটেল ইন্টারেস্ট তৈরি হয় না কারো। এবং এখানে জি দেখো স্যার, ওই বুঝতে কথাই পারছি। বলছে 34 নম্বর সেকশনে, এই যে কন্ট্রাক্ট ইন রাইটিং মে বি ফার্স্ট রেক্টিফাইড if the plaintiff has so prayed in the plaint and the court if things fit is specifically enforced. মানে কি, এই যে দেখো প্রথমে রেক্টিফিকেশন হবে এবং কোর্টের কাছে যদি মনে হয়, যদি প্লেন্টিভ ক্লেম করে, বাকি পক্ষকে বাধ্য করতে পারে যাতে করে তার কাছে ওই ওই যতটুকু রেক্টিফিকেশনের পরে তাকে স্পেসিফিক্যালি এনফোর্স করে যেন তাকে দেয় জিনিসটা। কারণ আলাদা করে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের মামলা করা লাগবে না তোমাকে। মানে বেসিক্যালি জিনিসটা এমন যে আমি তোমাকে 19 ডেসিমেল করার কথা বলছিলাম, বাট আমি লিখে ফেলছি 90 ডেসিমেল। এখন আমি কোর্টে গেলাম 19 করানোর জন্য, রেক্টিফিকেশন করলাম 19। এখন 19 করানোর পরে আমি কি বলতে পারি যে 19 দেবো না তোমাকে, আর 19 ডেসিমেলও দেবো না? এই কথা তো আর বলতে পারি না, তাই না? না স্যার। হ্যাঁ, তো 19 ডেসিমেল আমাকে দেওয়ার জন্য কোর্ট বলতে পারে ঠিক আছে তুমি 19 ডেসিমেল দাও, টাকা দিতে পারো। এটা 34-এ বলা আছে। ঠিক আছে, এতদূর পর্যন্ত আজকে থাক, এর বাইরে আমরা না পড়ি। জি স্যার। এতটুকু, হ্যাঁ এতটুকু পর্যন্ত আমরা পড়ি। আমি তোমাদের নোটটা প্রোভাইড করে দেবো, আর তোমাদের আমার যে রিকোয়েস্ট ওইটা একটু মনে রাখো সবাই, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, বাকিদের কাছেও আমার সেম রিকোয়েস্ট, তোমরা একটু মনে রাখো।